ওএলটি কোর্সের আজকে মূলত আমরা ডে 18 মূলত কনফিগারেশন করব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা এফটিডিএস নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করতে হয় বা স্প্লিটিং রেশিওটা কীভাবে মেনটেন করতে হয়, দেন হচ্ছে যে অপটিক্যাল বাজেট ক্যালকুলেশনগুলোর কী কী টার্ম থাকে, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম। আজকে আমরা মূলত ওএলটি কনফিগারেশন করব। তো এখানে ওএলটি কনফিগারেশনের সাথে সাথে আমরা মূলত আজকে একটা মিনি আইএসপি কনফিগারেশন করব। মিনি আইএসপি। তো আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা কীরকম হবে? নেটওয়ার্ক ডায়াগ্রামটা হবে, এটা হচ্ছে আমাদের রাউটার, মূলত এটাই আমাদের আইএসপি রাউটার। আইএসপি রাউটার, হ্যাঁ, এই রাউটার আমরা কি করব? ওয়ান কনফিগারেশন করব। আচ্ছা, অর্থাৎ ইন্টারনেট সবার আগে নিব। এরপর আমরা সাধারণত এর আগে কি করতাম, যে রাউটারের ইন্টারফেস থেকে আমরা যেই পোর্টটা দিয়ে আমাদের পিসিতে কেবল কানেক্ট করতাম, সেই ইন্টারফেসেই আমরা আমাদের ল্যান কনফিগারেশন করে আমরা চেক করতাম পিসি থেকে। তো আজকে আমরা সেভাবে কাজ করব, তবে এখানে আরেকটা এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে রাউটারের অন্য একটা পোর্ট থেকে আমরা একটা ওএলটি অ্যাপ করব। মূলত আমাদের কাছে এখন একটা ইপনের বিডিকম ইপন ওএলটি আছে, আমরা এই ওএলটিটা আপ করব রাউটারে একটা পোর্ট থেকে, সাপোজ ইথার 3। ঠিক আছে, আমরা ইথার 4 এর সাথে আমার পিসি কানেক্টেড, মূলত আমি রাউটারকে কনফিগার করব, অ্যাক্সেস করব, প্লাস আমি চাইলে আমাদের ল্যান কনফিগার করে আমি এখানে ইন্টারনেট চেক করতে পারি। পাশাপাশি রাউটারের 3 নাম্বার পোর্ট থেকে আমরা একটা ওএলটি আপ করব, বিডিকমের ইপন ওএলটি। দেন ওএলটির পন পোর্ট থেকে, ওএলটির পন পোর্ট থেকে আমরা পন মডিউল লাগাবো। পন মডিউল থেকে আমরা অপটিক্যাল ফাইবার স্প্লিটার, হ্যাঁ স্প্লিটার, দেন আমরা এখানে আরও একটা স্প্লিটার ইউজ করব। মূলত আমাদের এখানে 1:4 দুটো স্প্লিটার আছে। দেন একটা কোরের সাথে একটা প্যাসকোড আমাদের এখানে অলরেডি জয়েন্ট দেওয়াই আছে। জাস্ট আমরা এই প্যাসকোডের মাথাটা আমরা কি করব, আমাদের ডিরেক্ট কম্পিউটারে আমরা প্লাগ ইন করতে পারি, অথবা আমরা চাইলে এই প্যাসকোডটা আমরা একটা মাইক্রোটিক রাউটারেও প্লাগ ইন করতে পারি। দেন আমরা এই রাউটারকে কনফিগার করতে পারবো ওয়ান কনফিগার, মানে ক্লায়েন্ট রাউটার হিসেবে, সিআর ক্লায়েন্ট রাউটার। তো মূলত এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম। তো সাধারণত এই কনফিগারটা করতে গেলেই আমরা বুঝে যাব যে একটা আইএসপিতে কিভাবে মাইক্রোটিক রাউটার কনফিগার করতে হয়, কিভাবে পিপিওই সার্ভার কনফিগার করতে হয়, কীভাবে বিভিন্ন ধরনের প্যাকেজ কনফিগার করতে হয়, এবং সেগুলো কিভাবে ওএলটি দিয়ে ক্লায়েন্ট পর্যন্ত অপটিক্যাল ফাইবার দিয়ে নিয়ে যাওয়া হয়। তো এখানে আমরা অপটিক্যাল ফাইবারের এই যে এতটুকু কানেক্টিভিটি বা ফিজিক্যাল লিঙ্ক, এখানে যেমন 1:1:4 এবং এখানে হচ্ছে 1:4। তো এখানে আমাদের মূলত দুইটা স্প্লিটার ইউজ করা হয়েছে। তো সাধারণত এগুলো আমাদের জয়েন্ট দেয়াই আছে, এই অপটিক্যাল ফাইবারগুলো এখানে যেখানে যেখানে জয়েন্ট, হ্যাঁ এগুলো জয়েন্ট দেয়া আছে। জাস্ট আমরা একটা ইন্ট শুধুমাত্র এখানে পন মডিউলে প্লাগ ইন করবো, আর একটা ইন্ট আমরা হয়তো ক্লায়েন্ট পিসিতে অথবা রাউটারে আমরা প্লাগ ইন করব। সেই সাথে আমরা ওএলটিতে কিছু কনফিগারেশন দেখব, কিভাবে পন মডিউল দিয়ে ভিল্যান পাস করাতে হয়, অথবা কিভাবে পন মডিউল বা পন পোর্ট ছাড়া অন্যান্য যে সার্ভিস পোর্টগুলো থাকবে, সেই সার্ভিস পোর্টগুলো দিয়ে কীভাবে ভিল্যান পাস করাতে হয়। যদি এরকমটা হয় যে এই ওএলটি থেকে এদিক দিয়ে দেখা দিচ্ছে, যদি এরকম হয় যে এই ওএলটির একটা সার্ভিস পোর্টগুলো কিন্তু এইভাবে থাকবে না, সব একদিকেই থাকবে। জাস্ট আমি বোঝার জন্য দেখাচ্ছি যে একটা সার্ভিস পোর্ট অর্থাৎ গিগ পোর্ট বা ইথার পোর্ট থেকে হয়তো 5 কিলোমিটার দূরত্বে আমাদের আরেকটা ব্রাঞ্চ অফিস আছে বা পপ আছে, সেখানে আমরা কি করছি, আর একটা ওএলটি আমরা সেখানে এস্টাবলিশ করছি, ওএলটি। এখন আমরা কিভাবে প্রথম ওএলটি থেকে সেকেন্ড ওএলটিকে কানেক্ট করব, এবং আমরা কিভাবে আমাদের এই পিসি থেকেই অর্থাৎ আমাদের অফিসের যে ল্যান নেটওয়ার্ক, এখান থেকেই আমরা ওএলটি 1 বা ওএলটি 2 কে ম্যানেজ করব। আর যদি এরকমটা হয় যে আমাদের ল্যান নেটওয়ার্ক ছাড়া যদি আমরা বাইরের থেকে অ্যাক্সেস করতে চাই অর্থাৎ ইন্টারনেট নেটওয়ার্ক থেকে, তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই ওএলটিগুলোকে পোর্ট ফরওয়ার্ড করে অ্যাক্সেস করব।
ঠিক আছে, এই হচ্ছে মূলত আজকে আমাদের ল্যাবের সিনারিও। এইখানে ওয়েলটি কনফিগারেশন হয়ে যাবে, প্লাস একটা লোকাল আইএসপি, বিশেষ করে যে আইএসপি গুলো ডিরেক্টলি বা হোম ইউজারদেরকে সার্ভিস প্রোভাইড করতেছে, সেই সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করে এই বিষয়টা আমাদের দেখা হয়ে যাবে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা মাইক্রোটিক রাউটার কনফিগার করব, রাউটারে ওয়ান কনফিগার করব। এখানে ওয়ান হিসেবে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট করব, কেননা আমাদের অলরেডি ডিএসসিপি সার্ভার আমাদের এখানে করা আছে, হ্যাঁ, বা এই ল্যাবের ল্যান সাইডে করা আছে। সো ডিএসসিপি ক্লায়েন্ট করে দিলে আমাদের মাইক্রোটিকে ইন্টারনেট কনফিগারেশন হয়ে যাবে। দেন ল্যান সাইডের জন্য কনফিগারেশন হিসেবে বা ল্যানের জন্য আমরা কি করব, পিপিওই সার্ভার করব, কেননা এখন বেশিরভাগ ক্ষেত্রে আইএসপিরা কি করে, পিপিওই সার্ভিসটাই প্রোভাইড করে। সো আমরা এখানে পিপিওই সার্ভিস বা পিপিওই সার্ভারটা কনফিগার করব, দেন আমরা ওয়েলটি অ্যাপ করব এবং ওয়েলটিতে প্রয়োজনীয় কনফিগারেশন করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ল্যাবের সিনারিও। তো এখানে যেভাবে শিখবো, মূলত একটা লোকাল আইএসপিতে কাজ করতে গেলে বা যারা সাধারণত হোম ইউজার প্রোভাইড করে এফটিডিএস নেটওয়ার্ক দিয়ে, একইভাবে আমরা কাজ করবো। এবং এখানে শুধুমাত্র বিডিকম ওয়েলটির কমান্ডই শিখবো না, আমরা একই সাথে যে কোনো ওয়েলটির জন্য কনফিগার করতে পারি সেই সিনট্যাক্সটা আমি শিখবো। ঠিক আছে, তো এই ছিল ক্লাসের ওভারভিউ। তো আমরা এখন শুরু করি। তো এখানে অলরেডি আমার পিসির সাথে মাইক্রোটিক কানেক্টেড, তো মাইক্রোটিকে আমরা লগ ইন করে নিচ্ছি। তো মাইক্রোটিকে হয়তো কিছু প্রিভিয়াস কনফিগারেশন থাকতে পারে। তো এখন আমরা রাউটারটাকে রিসেট দিয়ে দিব সবার আগে, সিস্টেম রিসেট। তো সবার আগে রাউটার আমরা রিসেট দিয়ে দিলাম। আচ্ছা, রাউটার রিসেট হয়ে গেছে, লগ ইন করি। এখন আমরা আইডেন্টিটি সেট করে নিই। সিস্টেম আইডেন্টিটি নেম হচ্ছে B85, আজকে আমাদের ওয়েলটি ক্লাস। আচ্ছা, তো এখন আমরা ইথার 1 পোর্টে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করব। এর জন্য যেতে হবে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট। এগুলো একটু দ্রুত দেখাবো কারণ এগুলো আমরা বরাবরই দেখে আসছি, যত দ্রুত পারি। হ্যাঁ, এখন হচ্ছে যে আমরা গুগল পিং করে চেক করব। দেখেন গুগল পিং করে পাচ্ছে, তার মানে আমাদের ওয়ান কনফিগারেশন ডান। ল্যান সাইডের জন্য আমরা কনফিগার করব। তো ল্যান সাইডের জন্য আমরা মূলত দুইটা প্যাকেজ কনফিগার করব। তো পিপিওই সার্ভার কনফিগার করব, হ্যাঁ, তাহলে দুইটা প্যাকেজ করব আমরা। এর জন্য সবার আগে আইপি পুল কনফিগার করতে হবে। আইপি থেকে পুলে যাব, দেন হচ্ছে প্লাস, তাহলে এখানে নাম দিব পুল 5M। আমরা এখানে আইপি দিচ্ছি 10.100, দেন হচ্ছে 5.2 থেকে 10.105.254। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর একটা করবো 10 MB জন্য। তাহলে এখানে শুধুমাত্র আমরা চেঞ্জ করবো 10। ঠিক আছে, নেটওয়ার্কগুলো তো বুঝতেছেন। ওকে, ফাইন। দুইটা প্যাকেজের জন্য আমরা দুইটা পুল ক্রিয়েট করলাম। এরপরে যেতে হবে পিপিপি। এখানে হচ্ছে আমরা সার্ভার আগে কনফিগার করতাম, তাহলে আমরা এখানে কোন কোন পোর্টে করব। তাহলে এখানে ইথার 4টা হচ্ছে আমাদের পিসি, ইথার 4টা হচ্ছে পিসির সাথে কানেক্টেড, আর ইথার 3 আমরা কি করব, ওএলটি কানেক্ট করব। হ্যাঁ, ওএলটি কানেক্ট করব। আচ্ছা, ওকে। তো এখন প্লাস, দেন হচ্ছে এটা 3 কপি, ব্যাস। তাহলে পিপিওই সার্ভার কনফিগারেশন হয়ে গেল। কেউ কি বলতে হবে এটা কেন রেডি দেখাচ্ছে? কি নাই, পোর্টটা আপ নাই, পোর্টটা রানিং নেই, আপ নাই, এই 3 নাম্বার। হ্যাঁ, এই জন্য রেড দেখাচ্ছে, কিন্তু কনফিগারেশন ঠিক আছে। এরপর হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে গিয়ে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব 5M। তো আমাদের 10.105.1। দেখেন পিপিওই সার্ভার কনফিগার করার ক্ষেত্রে আমরা এই যে আইপি পুলে একটা করে আইপি ফাঁকা রাখছি, মূলত গেটওয়ে অ্যাড্রেস হিসেবে ইউজ করার জন্য। তবে এটা যে করতেই হবে নট ম্যান্ডেটরি। আমরা যে কোনো ব্লকের আইপি গেটওয়ে বা লোকাল অ্যাড্রেস হিসেবে ইউজ করতে পারি।
সার্ভিসে কোনো ধরনের ইন্টারাপশন হবে না। হ্যাঁ, আচ্ছা, তো 10.5.1 আর এখানে সিলেক্ট করব পুল 5M, ডিএনএস হিসেবে দিয়ে দেবো 8.8। দেন হচ্ছে লিমিটে যাব, অনলি 1 ইউজ দিয়ে দেবো, এখানে রেড লিমিট দিব না, এর পরিবর্তে পিসিকিউ ইউজ করব। আচ্ছা, তাহলে এটাকে জাস্ট কপি করে নিচ্ছি। এখন হচ্ছে প্রোফাইল 10M আর এখানে আইপিটা হবে 10, দেন পুল হচ্ছে 10। ওকে, তাহলে আইপি পুল এর নামটা আমরা এখানে এম দেইনি, তাই না? এম দেইনি। ওকে, ব্যাস, এখন ঠিক আছে। তাহলে আমাদের পিপিআই সার্ভার কনফিগার করার জন্য আমাদের সবগুলো স্টেপ ডান। এখন শুধু ইউজার ক্রিয়েট করব। তো একটা ইউজার ক্রিয়েট করি, পিপিপি1, পাসওয়ার্ড দিয়ে 1 2 3, সার্ভিস দিচ্ছি পিপিআই, প্রোফাইল দিচ্ছি 5 MB, পাসওয়ার্ড ঠিক আছে কিনা আমরা সেটিংস থেকে হাইড পাসওয়ার্ড উঠে দিলে দেখতে পাবো। আচ্ছা, যদি আরও একটা ইউজার ক্রিয়েট করতে হয় তাহলে আমরা এটাকে জাস্ট কপি করে এটা জাস্ট প্রোফাইলটা 10 MB দিচ্ছি, এটা 5 MB, এটা 10 MB। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের কি করতে হবে, যেহেতু এটা ল্যান্ড সাইডের জন্য আমাদের অবশ্যই নেট করতে হবে, যেহেতু এগুলো সব প্রাইভেট আইপি। তাহলে আইপি ফায়ারওয়াল নেট প্লাস চেইন সোর্স নেট, অ্যাকশন হচ্ছে মাস্কুরেট। আপাতত একটু করলেই হবে। লাস্ট ওয়ান, আইএসপি তে কাজ করার পর বা এই পিপি ওই সার্ভিস বা সার্ভারটা মানে কনফিগার করার পরে আমাদের যেটা করতে হবে যে ব্যান্ডউইথটা অ্যালোকেট করতে হবে। তো সাধারণত আইএসপি তে পিসিকিউ করে ব্যান্ডউইথ অ্যালোকেট করা হয়। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে 5 MB এর জন্য, তাহলে 5M ডাউন, ডিও ফর ডাউন, তারপরে হচ্ছে রেট লিমিট দিলাম 5M, আর এখানে যেহেতু ডাউনলোড তাহলে সেটা হবে ডেস্টিনেশন, নামটা কপি করে নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে 10M ডাউন, এটা হবে 10 MB ডেস্টিনেশন। আর আমাদের একটা কমন আপলোড করবে সবার সময়, আপলোড আমরা সবাইকে আপলোড 20 MB করে দিলেও কোনো সমস্যা নেই। আপলোডের ক্ষেত্রে ক্লাসিফায়ার সোর্স অ্যাড্রেস। ব্যাস, এই যে আইএসপির প্যাকেজ আমরা চাইলে এগুলো কলামগুলো অ্যাড করে নিতে পারি। আমার দরকার ক্লাসিফায়ার আর হচ্ছে রেট। তাহলে 5 MB ডাউনলোড, 5M ডেস্টিনেশন, 10 MB ডাউনলোড, 10M ডেস্টিনেশন, আপলোড, 20M সোর্স। এখন আমরা সেই আইপি ব্লক দুইটা এখানে অ্যাড করে দিব। এটা হচ্ছে 5M, তাহলে আইপি ব্লকটা হচ্ছে 10 100 5.0/24। দেন এইদিকে আমরা অলওয়েজ আপলোড থাকবে আর এদিকে 5M ডাউনলোড। ক্লায়েন্টদেরকে আপলোড বাড়াই দিলে একটু ভালো, সার্ভিসটা ভালো থাকবে তুলনামূলক। আর 10 MB একটা প্যাকেজ, তাহলে আমাদের আইপিটা হবে এখানে 10। অ্যাডভান্স অপশনে গিয়ে আপলোড ঠিক থাকবে, শুধুমাত্র ডাউনলোডটা চেঞ্জ হবে। ব্যাস, এখন আমরা এটা যে করলাম এটা শুধুমাত্র ইন্টারনেটের জন্য হলো। তো আইএসপিতে আরও 3টা এক্সট্রা কাজ করা হয়, সেটা হচ্ছে কি যে জিজিসি, এফএনএ এবং হচ্ছে বিডিএস। তো সাধারণত সেই ভিলেনগুলো যেতে এখানে নাই, তাই দেখানো যাচ্ছে না, বাট একই সিস্টেম, আর কিছু না। ঠিক আছে, পিসিকিউ। হ্যাঁ, তো আমাদের মাইক্রোটিকের ইন্ডের কাজ শেষ। এখন আমরা একটু চেক করে নিতে পারি ওএলটিতে যাওয়ার আগে যে আমরা এই যে পিপিআই সার্ভারটা কনফিগার করলাম অ্যাকচুয়ালি আমরা ইন্টারনেট ঠিকমতো পাচ্ছি কিনা। তাহলে আমরা একটা ইউজার কানেক্ট করি। তো পিপিপি1 আমি কানেক্ট করতেছি। আমাদের কম্পিউটারে কীভাবে কানেক্ট করবো দেখেন, যদিও এর আগে আমরা দেখছি। ডায়াল অ্যাপে যাব, যাওয়ার পরে অলরেডি এখানে একটা আছে, তাহলে আমরা এটা অ্যাডভান্স অপশনে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ছিল, সরি, এটা হচ্ছে ভিপিএন ছিল। ঠিক আছে, এটা হচ্ছে ভিপিএন, রিমুভ করে দিই। তো কানেক্ট টু দ্য ইন্টারনেট থাকবে ব্রডব্যান্ড পিপিওই। এখন ইউজার নেম হচ্ছে পিপিপি1, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। অ্যাজ ইউজুয়াল আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। টেস্টিং ওর ইন্টারনেট, আমাদের ইন্টারনেট কানেক্ট কিন্তু হয়ে গেছে। এটা কয়েক সেকেন্ড সময় নেবে আর কি, জাস্ট। ওকে, ইউ আর কানেক্ট টু দ্য ইন্টারনেট। হ্যাঁ, ওকে ফাইন। তো আমরা যদি একটু ব্রাউজ করি, ব্রাউজ করে পাচ্ছি। তো এখন আমরা যদি একটু স্পিড টেস্ট দিই, হ্যাঁ দেখেন স্পিড টেস্ট দিলে আমরা আমাদের ব্যান্ডউইথ দেখতে পারবো। 5 MB উপরে যাবে না, কেননা আমাদের প্যাকেজটা হচ্ছে 5 MB। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার কিভাবে একটা আইএসপিতে
পিপিওই সার্ভার কনফিগার করে কিভাবে ব্যান্ডউইথ অ্যালোকেট করে। ওকে ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওএলটি কনফিগার করব। অ্যাকচুয়ালি এইভাবে তো আর ক্লায়েন্টকে দিব না, ক্লায়েন্ট থাকবে আইএসপি থেকে 5 কিলোমিটার দূরত্বে, তাহলে ইউটিউবে কেবল দিয়ে তো আর কেবল টানে নেওয়া সম্ভব না, আমাদেরকে অপটিক্যাল ফাইবার দিয়ে দিতে হবে। তাহলে আমরা কিভাবে সেই ওএলটি ম্যানেজ করব? তো এর জন্য আমাদের সবার আগে ওএলটিকে পাওয়ার দিতে হবে। ওএলটি পাওয়ার দিয়ে সাধারণত যেহেতু বিডিকম ওএলটি আমরা চাইলে ম্যানেজমেন্ট পোর্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি, তবে সবথেকে ভালো বিডিকম ওএলটির ক্ষেত্রে কনসোল কেবল দিয়ে ফার্স্ট টাইম কনফিগারেশন, ইনিশিয়াল বা বেসিক কনফিগারেশন আমরা কনসোল কেবল দিয়ে অ্যাক্সেস করব। তাহলে আজকে আমাদের এটাও দেখা হয়ে যাবে কিভাবে যে কোনো নেটওয়ার্ক ডিভাইসে যদি কনসোল দিয়ে অ্যাক্সেস করতে হয় তাহলে কিভাবে করতে হবে। আমরা এই ওএলটিতে কনসোল কেবল দিয়ে যে প্রসিডিউরে অ্যাক্সেস করব, যেভাবে অ্যাক্সেস করব ঠিক একই প্রসিডিউর মেনটেন করে আমরা যে কোনো নেটওয়ার্ক ডিভাইস, রাউটার, সুইচ বা যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে পারব, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি ওএলটিতে। ওএলটিকে পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে এখন ওএলটি কনফিগার করার জন্য আমরা আমাদের পিসির সাথে কনসোল কেবল কানেক্ট করলাম। তো কনসোল কেবল কানেক্ট করার পরে আমাদের চেক করতে হবে যে কমিউনিকেশন পোর্ট কত ওপেন হচ্ছে। ঠিক আছে, তো কম্পিউটারে আমরা কনসোল কেবল লাগানোর পরে কমিউনিকেশন পোর্ট আমরা কিভাবে চেক করব? চেক করার জন্য দুইটা অপশন আছে। প্রথমত আমরা সিএমডি থেকে চেক করতে পারি। সিএমডি তে গিয়ে আমরা প্রেস করব, কমান্ড দেব মোড, দেন ইন্টার প্রেস করব। তাহলে এখানে দেখেন আমি কমিউনিকেশন পোর্ট এখানে COM1 দেখতে পাচ্ছি, 4, 5 অনেকগুলো দেখতে পাচ্ছি, তাই না? আমি যদি আরেকবার মোড কমান্ডটা দিই তাহলে 3টা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে একটু কনফিউশন যে আসলে কোনটা আমি ইউজ করব। সাধারণত COM1 হচ্ছে ডিফল্ট, তাহলে COM4 দিয়ে আমরা ট্রাই করতে পারি, COM5 দিয়েও করতে পারি। তো এইখানে সাধারণত দুইটা দেখানোর কথা না। তাহলে আমি ইউএসবিটাকে খুলে আমি ইউএসবিটা আবার লাগাইলাম, এবার দেখি কি হয়। আচ্ছা, এরপরও একই অবস্থা। তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা আমাদের মাই কম্পিউটার থেকে দিস পিসি, এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করব, করার পরে হচ্ছে ম্যানেজে গিয়ে ডিভাইস ম্যানেজার, এখানে গিয়ে যে কম ডিটেইলস ইউএসবি সিরিয়াল কন্ট্রোলার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের মূলত হচ্ছে COM5। ঠিক আছে, ইউএসবি টু সিরিয়াল কন্ট্রোলার। হ্যাঁ, আচ্ছা COM5। তাহলে এখন আমরা কিভাবে এই কমিউনিকেশন 5 পোর্ট দিয়ে লগ ইন করবো? মূলত এর জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করতে পারি, যেমন টেরাটাম, পুটি, হ্যাঁ, বা সিকিউর সিআরটি, অনেক ধরনের সফটওয়্যার আছে। তো সব থেকে সহজ হচ্ছে কি যে পুটি, খুবই ছোট একটা সফটওয়্যার, তবে টেরাটামও ইউজ করতে পারে। টেরাটামের সুবিধা হচ্ছে কি, টেরাটামের কমিউনিকেশন পোর্টটা অটোমেটিক নিয়ে নেয়। পুটিতে কমিউনিকেশন পোর্ট এন্ট্রি দিতে হবে, কিন্তু টেরাটামে এন্ট্রি দিতে হবে না, অটোমেটিক সে নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পুটি আছে। হ্যাঁ, সব কিছু শর্টকাট হইতে না শিখে একটু ব্রড হইতে শেখাটা ভালো। তাহলে আমাদের হচ্ছে সিরিয়াল সিলেক্ট করব, এখানে আমরা লিখে দিব COM5, এই হচ্ছে স্পিড 9600। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে কিন্তু 1200 দেখাচ্ছে বট, তারপরে কিন্তু আমাদের 9600 চলে আসবে। এটা একটু অ্যাবনর্মাল আচরণ করতেছে কোনো কারণে, সামনে 9600 দেখানোর কথা এখানে। হ্যাঁ, এরপরে কিবোর্ড থেকে যে কোনোটা কি প্রেস করব, দেখেন ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন চলে আসছে, তার মানে হচ্ছে আমরা ওএলটিতে অ্যাক্সেস পেয়ে গেছি। ঠিক আছে, এখন ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো সাধারণত বিডিকমের বাই ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড থাকে অ্যাডমিন। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমরা যদি মনে নাও থাকে গুগলিং করলেই পাবো। যে কোনো ওয়েলটির আমরা যদি ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যাই, আমরা গুগলিং করলেই পেয়ে যাব। আমি এখান থেকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মডিফাই। আচ্ছা, এখন তাহলে আমাদের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ডও হচ্ছে অ্যাডমিন। তো এখানে দেখেন নেম দেখাচ্ছে CSL, তার মানে হচ্ছে কিছু প্রিভিয়াস কনফিগারেশন আছে। ঠিক আছে, তাহলে আমরা যখন একটা ওএলটি কনফিগার করব, যদি এরকম হয় যে ওএলটিটা আমাকে
একদম ফ্রেশ মোডে কনফিগার করতে হবে, আগের কোনো কনফিগারেশন রাখা যাবে না। তাহলে কি করব, ওয়েলটিকে রিসেট দিয়ে নিব। তো সাধারণত বিশেষ করে সিসকো সুইচ যদি আমাদের কনফিগারেশন জানা থাকে তাহলে আমরা ওয়েলটির কমান্ডগুলো সহজেই বুঝতে পারবো, কারণ ওই সুইচের মতোই কমান্ডগুলো, ঠিক আছে? হ্যাঁ, একই। তাহলে আমরা এখন কিভাবে, এখানেও কিন্তু ওই একই মোড, সিসকোতে যেমন প্রিভিলেজ মোড, ইউজার এক্সিকিউশন মোড, কনফিগারেশন মোড, তাই না? তো এই বিডিকম সুইচের ক্ষেত্রে কিন্তু একই রকম। তাহলে এখন আমি কিন্তু আছি ইউজার এক্সিকিউশন মোডে। তাহলে আমি এখন যাব প্রিভিলেজ মোডে। তাহলে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য আমাকে কমান্ড দিতে হবে এনাবেল। তাহলে প্রিভিলেজ মোডে আমাকে কমান্ড দিতে হবে এনাবেল। এখন বেশি নিচে না নামায়, চলবে না, সবসময় ওই জায়গায় কমান্ড হবে এক্সিকিউট হবে। আচ্ছা, তাহলে এনাবেল দিতে হবে। দেখেন আমি এখন গ্রেটার দেন দিয়ে কিন্তু হ্যাশ মোডে আসছে, তার মানে প্রিভিলেজ মোডে আছে। এখন আমি কি করব, রিসেট দিব, তাই না? তাহলে আমরা সিসকোতে কি করতাম, আমরা ইরেজ দিতাম। তাহলে এখানে কি ইরেজ কমান্ড আছে? না, ইরেজ কমান্ড নাই। তাহলে কি করব, মজার বিষয় হচ্ছে দেখেন, কিছু কিছু ওয়েলটি যখন আপনি টার্মিনালে কাজ করবেন, আপনি ভুল কমান্ড দিয়েছেন, তাহলে আপনি ব্যাক স্পেস দিচ্ছেন, কাটতেছেন, ঠিক আছে? তাহলে এখন দুইটা ওয়ে আছে, আপনি হয় এন্টার দিবেন অথবা আপনি শিফট চেপে এক্সিকিউট এসকেপ দিবেন বা ব্যাক স্পেস দিবেন। আচ্ছা, শিফট চেপে, হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, এখানে হোয়াট চিহ্ন দিতে পারবো। কি কি কমান্ড আছে দেখেন, এতগুলো কমান্ড আমি এখানে দিতে পারবো। আচ্ছা, আমরা দেখি আসলে এই যে ডিলিট একটা কমান্ড পাইছি, ডিলিট এ ফাইল, তার মানে এখানে ইরেজের পরিবর্তে হচ্ছে ডিলিট। দেখেন ই দিয়ে কিন্তু এনাবেল আছে, এন্টার আছে, ই পন আছে, ই ধরনের এক্সিট আছে, আর কিছু না, ইরেজ নাই, হ্যাঁ, তার মানে ডিলিট। তাহলে আমরা এখন কমান্ড এক্সিকিউট করব ডিলিট। ডিলিট দেওয়ার পরে কি দিব তাও ভুলে গেছে, বলতেছে ওয়ার্ড ফাইল নেম, যদি আমার স্পেসিফিক কোনো ফাইল নেম থাকে, কিন্তু আমরা সাধারণত সেভ করি কি ডিফল্ট ফাইল নেমে। তাহলে আমাদের এখানে কিছুই লাগবে না, জাস্ট এন্টার। কি বলতেছে, দিস ফাইল উইল বি ইরেজ, তাই না? ইয়েস, হয়ে গেল। কিন্তু এখনো কনফিগারেশন তো আছে, স্টার্টআপ কনফিগার ডিলিট হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব, রিবুট, ইয়েস, ঠিক আছে? তাহলে এখন আমাদের জাস্ট 2 মিনিট সময় লাগবে, তাহলে ওয়েলটি রিবুট হয়ে যাবে। রিসেট হয়ে গেছে, আমরা একটু এখন এন্টার দিই। দেখেন এখানে ইউজার নেম চাচ্ছে, তাহলে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন। আমরা ওয়েলটি রিসেট দিলে কিন্তু সে বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন সুইচ দেখাচ্ছে, তার মানে কি রিসেট হয়ে গেছে, আমার কোনো কনফিগারেশন নাই। তাহলে আমি প্রিভিলেজ মোডে যাব, এনাবেল। এখন আমি দেখতে চাই শো রানিং কনফিগ, দেখেন আমি বলছিলাম না সিসকোর মতোই, দেখেন কোনো কনফিগারেশন নাই, ঠিক আছে? আচ্ছা, ইন্টারফেস দিয়ে দেখতে চাই, হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁ কি বলেন শো ইন্টারফেস, কি আছে দেখি, ইন্টারফেস ব্রিফ আছে, দেখেন তাহলে ব্রিফ। তাহলে আমরা ইন্টারফেসের এই স্ট্যাটাস সহ দেখতে পাচ্ছি। ও, এটা তো আবার একটা সমস্যা নাকি? দেখেন এই যে G1 এগুলো পোর্টগুলো স্ট্যাটাস ডাউন দেখাচ্ছে, হ্যাঁ, পোর্টটা আপ নাই, এই জন্য আর কি। ভিলান 1 বাই ডিফল্ট তো আপ আছে, কতটা ইয়েতেই, হ্যাঁ। আচ্ছা, আর কিচ্ছু নাই। তাহলে আমরা ধরেই নেই যে একটা ওএলটিতে সাধারণত বিশেষ করে বিডিকমের ক্ষেত্রে পোর্টগুলো শাটডাউন থাকে। তাহলে এখানে দেখেন কয় ধরনের পোর্ট, এগুলো হচ্ছে G1 G2 মানে গিগাবিট ইথারনেট, তাই না? আর এই যে ইপন পোর্টগুলোর নেমিং গুলো হচ্ছে ইপন 0/1, ইপন 0/2, ঠিক আছে? তাহলে আমরা পোর্টগুলোকে নো শাটডাউন করার জন্য কি করা যায়, ইন্টারফেসে ঢুকতে হবে। তাহলে আমরা তো প্রিভিলেজ মোডে আছি, তাহলে এখন কনফিগার মোডে যেতে হবে।
তাহলে কনফিগার, শুধু কনফিগ, আর কিচ্ছু না। আর কিছু আছে কি দেখি? নাই। সিআর মানে এন্টার দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব? ইন্টারফেসে ঢুকবো। তাহলে ইন্টারফেসে ঢোকার কমান্ড ইন্টারফেস, তবে আমি গিগাবাইট পোর্ট দেবো, তাহলে জি, ঠিক আছে। তারপরে পোর্টের নেমিংটা হয়তো ভুলে গেছে, 0, এরপরে বলতেছে স্ল্যাশ দেন দিলাম, এরপরে বলতেছে 1 থেকে 6 পোর্ট নাম্বার, কোনটাতে যাব? তাহলে আমি 1 নাম্বারে যাব, ঠিক আছে। নো শাটডাউন কমান্ড দিব, কিন্তু আমি তো একটা একটা করে পোর্ট আপ করতে অনেক সময় লাগবে। তাহলে আমি এখন এক্সিট করি, আমি একসাথে সবগুলোতে ঢুকবো, ঠিক আছে। আমি তো অলরেডি 1-এ ঢুকছি, তাহলে 2 থেকে 6 এইভাবে দিতে হয়। হ্যাঁ, রেঞ্জের কমান্ড নো শাটডাউন, ঠিক আছে। তারপরে আমি এক্সিট করব, আমি এখন ই পয়েন্টে ঢুকবো, 0/1 থেকে 4 রেঞ্জ দেবেন। হ্যাঁ, ঠিক আছে, নো শাটডাউন, ব্যাস ওএলটি ফাংশনাল হয়ে গেল, মানে ওএলটি এখন কাজ করবে। তো আমরা ওএলটিতে চেঞ্জ করার পরে সেভ দিব কি হবে? রাইট, তারপরে যদি দিতে হয় কিনা অল, ঠিক আছে। কোন কোন ওএলটিতে সেভ পাবেন, কোন কোন ওএলটিতে সেভ কমান্ড পাবেন, বুঝা গেছে? তাহলে হয় রাইট, না হলে সেভ, কপি, রানিং, কনফিগ। হ্যাঁ, ওই শুধু রাইট দিলে হয়েছে। ডু ডাব্লিউআরটা কখন? ডু কখন? যখন আমরা অন্য কোনো মোডে থাকবো আর প্রিভিলেজ মোডের কোনো কমান্ড এক্সিকিউট করব, তখন আমাকে ডু ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডিফল্ট শুধুমাত্র ইন্টারফেসগুলো আপ করলাম আর কনফিগারেশন সেভ দিয়ে দিলাম, শেষ। যদি ওএলটি তার কিচ্ছু না করি আমাদের লাইন আপ হয়ে যাবে। তাহলে আমরা আগে দেখি লাইনটা আপ হয় কিনা। তো এর জন্য আমাদের স্প্লিটার লাগবে, দিয়ে দেন। স্প্লিটার কিন্তু খুবই সাবধান ভাই, আপনার তো এক্সপিরিয়েন্স আছে, একটু আসেন। বা রিমোটলি আইপি দ্বারা অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে ভিল্যান দ্বারা ম্যানেজ করতে হবে। ভিল্যান ছাড়াও পারবো, হ্যাঁ। ওএলটিতে ভিল্যান কনফিগার, শোনেন, ওএলটিতে ভিল্যান কনফিগার না করেও আমরা ওএলটিতে আইপি অ্যাসাইন করতে পারবো। তবে ভিল্যান কনফিগার করলে সুবিধা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পন পোর্টকে ইন্ডিভিজুয়ালি ভিল্যানের আওতায় নিয়ে আসতে পারবো, ঠিক আছে। আবার যদি আমরা কোনো একটা সার্ভিস পোর্ট থেকে রিসেলার আপ করতে চাই, তো সাধারণত একটা রিসেলারের ভিল্যান কি কি থাকে? ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, বিডিএক্স, তাহলে এই 4টা ভিল্যান আমরা একটা সার্ভিস পোর্ট দিয়ে আউট করে দিতে পারবো, ঠিক আছে। যদি আমরা এইরকম করে ওএলটিকে ম্যানেজ করতে চাই, তাহলে আমাদেরকে ভিল্যান করতে হবে। এখন ভিল্যান কোন পোর্টে করব? সাধারণত আমাদের ভিল্যান করতে হবে যেই পোর্ট থেকে ওএলটি কানেক্টেড, তাহলে ওই পোর্টেই আমাকে ভিল্যান কনফিগার করতে হবে। তাহলে এখন আমি ভিল্যানে যাব, তো এইখানে দেখেন এই মুহূর্তে কোনো ভিল্যান কনফিগারেশন নাই, আর আমরা অবশ্যই ভিল্যান 1কে অ্যাভয়েড করব। ভিল্যান 1 হচ্ছে ডিফল্ট ভিল্যান। তাহলে আমরা এখানে ভিল্যান দিচ্ছি, সাপোজ ভিল্যান 10 দিচ্ছি। তো ভিল্যান 10 আমি দিলাম, এইভাবে নেমিংটা দিলাম ওএলটি এমজিটি, মানে ওএলটি ম্যানেজমেন্ট, আর আইডি দিলাম 10। এই যে নাম দিলাম ভিল্যান 10, এটা কিন্তু অ্যাকচুয়াল ভিল্যান 10 হয়নি, আইডি দিলাম, এখন ভিল্যান 10 হলো। তাহলে ওএলটি ম্যানেজমেন্ট, তার মানে ভিল্যান 10টা হচ্ছে ওএলটিকে ম্যানেজ করার জন্য। কোন ইন্টারফেস আন্ডারে? ওএলটি ইন্টারফেস, মানে এইটা 3 ওএলটি। কেন? ওএলটি রাউটারের যেই পোর্টের সাথে কানেক্ট থাকবে আমাকে ভিল্যান ওই পোর্টেই কনফিগার করতে হবে। তাহলে একটা হয়ে গেল। দেন হচ্ছে ভিল্যান 11। তো ভিল্যান 11 আমি কোন পোর্ট দিয়ে পাস করাবো? পন 1 দিয়ে, তাহলে P1 দিলাম, পন 1। তারপর হচ্ছে আইডি হচ্ছে 11। তারপরে হচ্ছে ভিল্যান 12, ঠিক আছে। তারপর হচ্ছে এটা পন 2 থেকে, তাহলে হচ্ছে আইডি হচ্ছে 12 হবে। হ্যাঁ, তো এটা একটু বারবার একই জিনিস লিখতে হচ্ছে। এবার হচ্ছে 3, আইডি হচ্ছে 13, তারপর হচ্ছে 4, হ্যাঁ। সুবিধাটা কি জানেন? আপনি যদি কোনো একটা ইউজার বের করতে চান, অনেক সময় আইএসপিটির প্রয়োজন হয় ট্রাবল শুটিং পারপাসে,
যে অমুক পিপি ইউজারটা আমার ওয়েলটির কোন পয়েন্ট থেকে কানেক্টেড। ঠিক আছে, আপনি যদি ভিলেন না করেন তাহলে আপনি কিন্তু খুঁজে পাবেন না কোন পয়েন্ট থেকে কানেক্টেড, এত সহজে পাবেন না, অনেক সময় লাগবে। কিন্তু যখন আপনি এই ভিলেন করে করে করবেন এবং আপনার নেমিংগুলো দিবেন পোর্ট ওয়াইজ, মানে ভিলেন 11 পন 1 দিয়ে বেরিয়েছে, তখন আপনি ইন্টারফেস থেকে দেখবেন ভিলেন 11 এর আন্ডারে ভিলেন 11 এর আন্ডারে আপনার কোনো পিপিই আছে কিনা, বা যেই পিপিইটা চাচ্ছেন ওই পিপিটা সার্চ করবেন, দেখবেন সেটা কোন ভিলেনের আন্ডারে আছে, পেয়ে যাবেন। বুঝা গেছে? যেমন ধরুন এই পিপিইটা, সাপোজ এই পিপিইটা কোন ভিলেনের আন্ডারে আছে বা কোন পোর্টের আন্ডারে আছে, ডাবল ক্লিক করে ওপেন করলাম, স্ট্যাটাসে যাব, যাওয়ার পরে দেখেন ইন্টারফেস কি দেখাচ্ছে, এটার পোর্ট। ঠিক আছে, ঠিক এইখানে ভিলেন দেখাবে। তার মানে একটা পিপিই এখন একটা আইএসপিতে আপনার 1000 2000 ইউজার থাকবে। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে প্রত্যেকটা ইউজারের জন্য খুব দ্রুত সাপোর্ট ইনশিওর করতে পারবেন, এটা একটা ট্রিক্স। এই জন্য ভিলেন করে ম্যানেজ করলে ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে এখানে ভিলেন ক্রিয়েট করলাম মাইক্রোটিকে, টোটাল 5টা। এখন যেহেতু ওএলটি ম্যানেজমেন্ট ভিলেন, তার মানে আইপি লাগবে, আমার একটা আইপি অ্যাসাইন করতে হবে, সেই জন্য যাইতে হবে আইপি থেকে অ্যাড্রেস, ওএন এর সাথে যেন মিলে না যায়, আমাকে অন্য একটা আইপি দিতে হবে। সাপোজ আইপি দিচ্ছি আমি 172.1.6, হ্যাঁ, তারপরে দিলাম 20.1/30, আমার /30 হলে চলবে, কেন আর একটা আইপি আমি শুধু ভিলেনে বসাবো, মানে ওএলটিতে। তাহলে ইন্টারফেস হবে কি ভিলেন 10 ওএলটি ম্যানেজমেন্ট। দেখেন এইভাবে যখন আপনি নেমগুলো দিবেন তখন কিন্তু আপনার মানে আসলে বুঝতে সুবিধা হবে, বা আপনার কনফিগারেশন যে কেউ আসলে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, এখন আপনি যদি প্রপার ডেসক্রিপশন না দিয়ে কনফিগার করেন, হয়তো কনফিগার হবে, কিন্তু 3 মাস পরে আপনি নিজেই ভুলে যাবেন কোনটা কি জন্য করছেন। ঠিক আছে, দ্রুত আর আপনি সেটাকে সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের উপায় তো বলে দিলাম যে প্রপার ডেসক্রিপশন দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সিএলআই মোডে আর কতটুকু কাজ করতে হবে? আমরা এই পর্যন্ত কি করছি? শুধুমাত্র কমান্ড দিয়ে পোর্ট আপ করছি, আর কিন্তু কিছু করিনি। তাহলে যখন আমরা একটা ফ্রেশ ওয়েলটিতে আমরা ম্যানেজড ওয়েতে কাজ করব শুরু থেকেই, তখন শুধুমাত্র পোর্টগুলো আপ করে দেব, আর আপলিঙ্কের পোর্টটাকে ট্রাঙ্ক করে দেব। ঠিক আছে, আপলিঙ্কের পোর্টটাকে ট্রাঙ্ক করব। ট্রাঙ্ক মানে হচ্ছে সুইচের ক্ষেত্রে পোর্টের যে টাইপ, হ্যাঁ, যদি এটা একটা সুইচ হয়, আচ্ছা, যদি এটা একটা সুইচ হয় তাহলে সুইচের যেটা আমার আপলিঙ্কের পোর্ট হবে, আপলিঙ্কের পোর্ট মানে হচ্ছে আমি মাল্টিপল ভিলেন পাস করাবো, তাহলে এই পোর্টটাকে আমার ট্রাঙ্ক মোডে রাখতে হবে। ঠিক আছে, ট্রাঙ্ক মানে মাল্টিপল ভিলেন পাস করানো যায়। আর যেই পোর্টটা দিয়ে আমি ডিরেক্ট ক্লায়েন্ট আপ করবো, ধরেন একটা সিঙ্গেল ক্লায়েন্ট আপ করলাম, ঠিক আছে, তাহলে এই পোর্টটাকে আমার অ্যাক্সেস মোডে রাখতে হবে। আবার আমি যদি ওয়েলটির কোনো একটা পোর্ট থেকে আরেকটা রিসেলার আপ করতে চাই, সাপোজ এখানে একটা ওয়েলটি আছে বা রাউটার আছে, তাহলে আমি এই পোর্টটাকেও আমি ট্রাঙ্ক মোডে রাখবো এবং স্পেসিফিক বলে দিব এই পোর্ট দিয়ে কোন কোন ভিলেন পাস হবে। ঠিক আছে, এই হচ্ছে অ্যাক্সেস এবং ট্রাঙ্কের। তাহলে আমরা যখন একটা ফ্রেশ ওয়েলটিতে কাজ করব, তাহলে ইন্টারফেসগুলো আপ করার পাশাপাশি আমরা আপলিঙ্কের পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করব। ঠিক আছে, আর একটা ম্যানেজমেন্ট ভিলেন ক্রিয়েট করব, আর আইপিটা অ্যাসাইন করব, ডিফল্ট আউট দিব। এই কয়েকটা কাজ শুধুমাত্র আমাকে সিএলআই মোডে করতে হবে, আর বাকি সবকিছু গ্রাফিক্যালি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন জাস্ট এতটুকুই করব, সেটা হচ্ছে ওয়েলটিতে চলে যাই। যাওয়ার পরে এটা লগ আউট হয়ে গেছে। আচ্ছা, ওকে, দেন হচ্ছে অ্যাডমিন এনাবেল দিলাম, তারপর হচ্ছে কনফিগার মোডে। ওকে, তো আমার ইন্টারফেস এখানে কিন্তু 1 নম্বর পোর্টটাতে আমি কেবলটা প্লাগ ইন করছি, আপলিঙ্কের কেবলটা। হ্যাঁ, তাহলে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/1, তাহলে ডেসক্রিপশন সেট করতে পারি, ডেসক্রিপশন এটা আমার আপলিঙ্ক। ঠিক আছে, আর একটা কি সেট করতে পারি, ওই সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ঠিক আছে, এবং
আমি এই ট্রাঙ্ক পোর্ট দিয়ে সব ভিলান অ্যালাউ করব। তাহলে সুইচ পোর্ট, ট্রাঙ্ক, তারপরে কি কমান্ড আছে, ভিলান অ্যালাউড আছে। সিসকোতে অ্যালাউ, ভিলান অ্যালাউড, তারপরে কি আছে, অল আছে, আমরা অল দিয়ে দেব, ব্যাস শেষ। ঠিক আছে, তাহলে আমাদের আপলিঙ্কের পোর্ট কনফিগার করা শেষ। সিএলআই মোড আটকে হতে ম্যানেজমেন্ট ভিলান ক্রিয়েট করতে হবে। তাহলে ভিলান ক্রিয়েট করার কমান্ড হচ্ছে ভিলান 10। ঠিক আছে, তারপরে হচ্ছে নেম, এটা হচ্ছে এমজিটি, তারপরে হচ্ছে এক্সিট, তারপর হচ্ছে ইন্টারফেস ভিলান 10। ঠিক আছে, তারপরে আইপি অ্যাড্রেস 172.168.20.2, দেন 255.255.255.252/30 না, আর নো শাটডাউন। তাহলে ভিলানটা কখনো ডাউন হবে না। শেষ। ঠিক আছে, তাহলে আমার ম্যানেজমেন্ট ভিলান ক্রিয়েট করা শেষ, ভিলানে আইপি অ্যাসাইন করা শেষ, আর একটা ডিফল্ট রাউট দিতে হবে। তাহলে আইপি ডিফল্ট গেটওয়ে। ঠিক আছে, কোথাও পাবেন আইপি রাউট, কোথাও পাবেন আইপি ডিফল্ট গেটওয়ে। তাহলে আমি কিভাবে পাইলাম, আসলে এই দেখেন হেল্প নিয়ে কিন্তু করলাম, বা ট্যাব দিয়ে করলাম। হ্যাঁ, সো এটা মুখস্থ করার কিছু নাই, কনসেপ্ট কিন্তু একই। তাহলে আইপি ডিফল্ট গেটওয়ে যেহেতু ডিরেক্ট হয়ে গেছে কমান্ডটা, যদি আইপি রাউট হইতো তাহলে 0.0.0 আবার স্পেস দিয়ে 0.0.0 তারপরে গেটওয়ে রেখে সিসকোর মতো, কিন্তু এগুলো ডিরেক্ট ডিফল্ট গেটওয়ে বলতেছে, সো আমাকে আর ওই রাউটটা দিতে হবে না। ঠিক আছে, তাই এরপরে কি বলতেছে, ABCD এক্সাম্পল মানে গেটওয়ে আইপি অ্যাড্রেস। তাহলে ডিরেক্ট আমি গেটওয়ে আইপি দেবো 172.168.20.1। শেষ। এখন আমি পিং করে দেখি পিং পাই কিনা। হ্যাঁ, তাহলে এখানে হয়তো পিং কমান্ডটা কাজ করবে, 172.168.20.1 পিং করে পাচ্ছি, 0% প্যাকেট লস। তার মানে আমার কিন্তু কনফিগার হয়ে গেছে। তাহলে কনফিগার যেহেতু হয়ে গেছে, তাহলে আমি এখন কি করব, আমি সেভ দিয়ে দেবো। অবশ্যই আমাকে সেভ দিতে হবে। ঠিক আছে, তার মানে হয় নাই, রাইট অল দিতে হবে। হ্যাঁ, সেভিং কনফিগারেশন, একটাতে এখন দেখতে হবে। ঠিক আছে, ব্যাস কনফিগারেশন সেভ হয়ে গেছে। আমি যদি চেক করতে চাই তাহলে শো রানিং কনফিগ। ঠিক আছে, রানিং কনফিগ দিলাম, উপরের দিকে দেখি কি দেখাচ্ছে, কিছু না, এই যে ডিফল্ট গেটে দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে আর কিছু করছিলাম, আমরা গিগ 1টাকে ট্রাঙ্ক করছিলাম, এই যে আপলিঙ্ক 1টা ট্রাঙ্ক করছিলাম। হ্যাঁ, আর কিন্তু কোনো কনফিগার করি নাই আমরা। আর এই যে ভিলান 10-এ আমরা আইপিটা অ্যাসাইন করছি। ঠিক আছে, এই আছে, আর একটা ভিলান যে ক্রিয়েট করছিলাম, ভিলানটা বুঝা গেছে। তো যেহেতু সেভ দিয়ে দিছি, আরেকবার দিতে পারি ফর কনফার্মেশন। ঠিক আছে, এখন যেহেতু আমি দেখেন, আমি কিন্তু এই যে মাইক্রোটিক রাউটার একটা পোর্ট থেকে আমার ওয়েলটি, ঠিক আছে, আর একটা পোর্ট থেকে কিন্তু আমার পিসি কানেক্টেড। তাহলে আমি কিন্তু এই পিসি থেকে এখন এই ওয়েলটিকে আইপি দ্বারা অ্যাক্সেস করতে পারবো। কেন, যদিও আমি ডিফারেন্ট পোর্ট থেকে কানেক্টেড, কিন্তু রাউটিং টেবিল তো একটাই। ঠিক আছে, তাহলে আমার কিন্তু এই মাইক্রোটিকের রাউটিং টেবিলে আমার ইন্টারফেসের আইপিটাও আছে, বা এই নেটওয়ার্কটাও আছে, আবার এই নেটওয়ার্কটাও আছে। সো আমি যখন এই ওয়েলটির জন্য রিকোয়েস্ট করব, প্যাকেট পাঠাবো, মাইক্রোটিক কিন্তু এই পোর্ট দিয়ে ট্রান্সফার করে দিবে। বুঝা গেছে, আমার জন্য আলাদা কোনো রাউটিং লাগবে না, ডিরেক্টলি কানেক্টেড। তাহলে এখন আমি দেখি যে পিং করে পাই কিনা, পিং 172.168.20.2 পিং করে পাচ্ছি। তার মানে আমি এখন অ্যাক্সেস করতে পারবো। ওয়েব ব্রাউজারে যাব, যাওয়ার পরে 172.168.20.2 ওয়েলটি ওপেন হয়ে গেছে। ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে আইপি। সেভ দিতে পারি, ব্যাস। এই হচ্ছে ওয়েলটির গ্রাফিক্যাল ইন্টারফেস। তার মানে আমরা এখানে সব ক্লিক করে করে এখন কাজ করতে পারবো। তাহলে আমাদের যে এই যে অনুটা আপ হয়েছে দেখি, তাহলে এর জন্য যেতে হবে অনু ইন্টারফেস স্টেট, যত অনু দেখতে চাই এখান থেকে। ঠিক আছে, যত অনু দেখতে চাই এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখন আচ্ছা অনু ইন্টারফেস স্টেট, তাহলে এখানে দেখেন এই যে আমার 1:1 মানে
পন 1 এর সাথে সিরিয়ালি হচ্ছে 1 নাম্বার 1। এই যে কারেক্ট হয়ে গেছে, ভেন্ডর নাম হচ্ছে বিডি কমন ওটা। হ্যাঁ, ডিটেইলে গেলেও দেখতে পারবো যে সে কত পাওয়ার রিসিভ করতেছে। এই যে রিসিভ পাওয়ার -14 ডিবি, এই অনুটার পাওয়ার রিসিভ করতেছে, ঠিক আছে, -14 ডিবি। আচ্ছা, তাহলে আমার একটা অনু আপ হয়ে গেছে। এখন আমরা আরো কি করতে পারি, এই যে দেখেন এখানে সব কনফিগার যে করতে হবে এরকম না, মেজর কনফিগারগুলো আমরা সাধারণত করবো। তো বেসিক কনফিগ থেকে সবার আগে আলোচনা করি। বেসিক কনফিগ হচ্ছে হোস্ট নেম, তো এখানে সুইচ আছে, তাহলে আমরা এখানে এইভাবে নাম দিতে পারি B85 ওয়েল্ডিং, ঠিক আছে, দিয়ে ওকে দিব। ব্যাস, ডিভাইস নেম কনফিগার্ড, মানে আমার কিন্তু এখন এটা B85 ওয়েল্ডি হয়েছে। আমি CLI তে আসি, দেখেন একটু আগে সুইচ ছিল, ঠিক আছে, সুইচ ছিল, এখন কিন্তু B85 ওয়েল্ডি হয়ে গেছে। কেন? গ্রাফিক্যালি চেঞ্জ করলো, CLI চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, নামটা এখানে কমান্ডে চেঞ্জ করতে হবে, তাহলে কমান্ডে হোস্ট নেম দিয়ে নামটা দিতে হবে, আর গ্রাফিক্যালি চেঞ্জ করে ফেললাম। আচ্ছা, আর কি করা যায়? সাধারণত ওয়েলটিতে বেশিরভাগ কিন্তু গ্রাফিক্যালি করতে হয়। সবসময় দেখেন যদি নতুন করে চেঞ্জ করি, তাহলে কিন্তু এখানে দেখেন যে প্লিজ ক্লিক সেভ অল টু রাইট কনফিগারেশন টু দ্য ফাইল, মানে এই সেভ অল দিতে হবে। তাহলে আমি একবারে কনফিগার শেষ করে সেভ অল দিতে পারি, কোনো সমস্যা নেই, বুঝা গেছে? তো এখন আমি ক্লক মানে টাইমটা আমার ঠিক রাখতে হবে, এটা ক্লকে যাব। এখন সমস্যা হচ্ছে ক্লক যদি ম্যানুয়ালি সেট করি, তাহলে সমস্যা কি, ওয়েলটি যদি রিস্টার্ট না নেয় তাহলে ক্লক ঠিকমতো কাজ করবে, কিন্তু ওয়েলটি যদি রিস্টার্ট নেয় আমার টাইম এলেবেল হয়ে যাবে। তাহলে এর জন্য সলিউশনটা কি? এনটিপি ক্লায়েন্ট, এই যে নেটওয়ার্ক টাইম সিনক্রোনাইজেশন মানে এনটিপি ক্লায়েন্ট। তাহলে এনটিপি ক্লায়েন্ট আমার এনটিপি সার্ভার আইপি লাগবে। তাহলে আমি এখন গুগলে সার্চ করব বিডি এনটিপি সার্ভার, তো এইখানে এনটিপি পুল, তাহলে আমি এটাকে জাস্ট একটু পিং করবো আর কি। হ্যাঁ, পিং করব, তাহলে এখানে আমার কিন্তু সরাসরি ডোমেইন নেম দিলে সে রেজাল্ট করবে না। হ্যাঁ, আমাকে দিতে হবে। পিং করলাম, তাহলে কোন আইপি থেকে রিপ্লাই পাচ্ছি? 133.243 এই আইপি থেকে রিপ্লাই পাচ্ছি। তাহলে এখন ওয়েলটিতে গেলাম, গিয়ে নেটওয়ার্ক টাইম সিনক্রোনাইজেশন, এখানে গিয়ে আমি আইপিটা দিয়ে দিলাম। এবার আমার আরও আইপি চাইলে দিতে পারবো, তাহলে এখানে আবার 0 জায়গায় 1 দিই, এই কোন আইপি থেকে পিং পাচ্ছি, 1 দিয়ে আমি এই আইপি থেকে পিং করে পাচ্ছি। তাহলে এই আইপিটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম, 2টা দিলে হবে, 3টা দিলে হবে। হ্যাঁ, এই আর কি। দিয়ে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টাইম জোনটা আমাকে বলে দিতে হবে। তো টাইম জোনটা হচ্ছে আমাদের GMT+6 বা UTC+6, তাই না? তাহলে যে GMT+6 দিয়ে এখন ওকে দিই, ঠিক আছে। দেখেন টাইম কিন্তু কি দেখাচ্ছিল, টাইম কিন্তু উল্টা পাল্টা, হ্যাঁ ঠিক নাই, ওকে দিয়ে ব্যাস। তাহলে এখন আমাদের ডিভাইস ইস্যুতে আবার যাই, ডিভাইস ইনফোতে যাই, তাহলে এখানে টাইম কি দেখাচ্ছে, এখনো কিন্তু ঠিক নাই, তাহলে আমাদের 1 মিনিট বা 2 মিনিট পর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপাতত বেসিক কনফিগ থেকে 2টা কাজ করলাম, হোস্ট নেম চেঞ্জ করলাম এবং আমরা এনটিপি ক্লায়েন্টের মাধ্যমে টাইমটা সিলেক্ট করে দিলাম বা কনফিগার করলাম। ওকে, 1 মিনিট পরে যে সিনক্রোনাইজেশন ইন্টারভেল 1 মিনিট পর পরে কি হবে, তাহলে কমাই দিতে পারি, কিন্তু দরকার নেই, ডিভাইসকে বেশি প্রেসার দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ডিফল্ট 1 মিনিট আছে, 1 মিনিট দিন, সমস্যা নেই। ওকে, তাহলে অটোমেটিক টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এতটুকু করলাম। এরপর আরও কি কি কাজ আছে দেখেন, ডিভাইস স্ট্যাটাস থেকে সব ইন্টারফেসগুলো দেখতে পারবো। তো তার মধ্যে ইন্টারফেস স্টেট, প্রথম ডিভাইস ইনফো তো দেখলামই, ইন্টারফেস স্টেট এখানে হচ্ছে আমার ওএলটির কোন কোন পোর্ট। বিষয়টা হচ্ছে নামগুলো একটু এদিক সেদিক হইতে পারে বিভিন্ন ওএলটিতে, কিন্তু একই কনসেপ্ট। আপনি যে কোনো ওএলটিতে কাজ করার আগে আপনি কি করবেন, ওএলটি আগে অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস দিয়ে আগে দেখবেন কি কি অপশনগুলো আছে, কি কি মেনুগুলো আছে। একটু 5-10 মিনিট যখন ব্রাউজ করবেন তখন আপনি বুঝে যাবেন এই মেনুর আন্ডারে এই কাজটা আছে, এটা হয়, ঠিক আছে। এটার জন্য খুব বেশি সময় লাগে না যদি আপনি যে কোনো একটা ওয়েলটি ভালো করে বুঝেন। আচ্ছা, তাহলে এই যে ইন্টারফেস স্টেট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে G0/1 এটা আমাকে আপ আছে, পোর্টটা কত স্পিড আপ হয়েছে, 100 MB স্পিড আপ হয়েছে। কেন, আমার মাইক্রোটিকের পোর্টটা হচ্ছে 100 MB। হ্যাঁ, এটা আমার আপলিঙ্ক, আমরা কিন্তু কমান্ড দিয়ে ডেসক্রিপশন দিয়েছি, আপলিঙ্ক দেখাচ্ছি। আর EPON1 এটা তো ডেসক্রিপশন দেই নাই, যেন দেখাচ্ছে না। কানেক্ট এটা কিন্তু গিগ আপ হয়েছে, হ্যাঁ মানে 1G তে আপ হয়েছে, বুঝা গেছে। আচ্ছা, হ্যাঁ ডেসক্রিপশন গ্রাফিক্যালি দেওয়া যাবে, ঠিক আছে।
গ্রাফিক্যালি দেওয়ার জন্য কোথায় যেতে হবে, দাঁড়া একটু বড় করে নেই। আচ্ছা এখান থেকে নেই, আপনার হচ্ছে ইপন ইন্টারফেস কনফিগ থেকে এই যে পোর্ট ডেসক্রিপশন আপলিঙ্ক, তাহলে ইপন 1 হচ্ছে যে এর যাবে, ধরেন এটা হচ্ছে এরিয়া 1 সাপোজ আপনার, হ্যাঁ এরিয়া 1 অ্যাপ্লাই। তাহলে এখন আবার আমরা ডিভাইসে যাব, ইন্টারফেস যাব, এরিয়া 1, বুঝা গেছে? সব সিরিয়ালে আসতেছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা এইভাবে দেখলাম, মানে আমাদের ট্রাবল শুটিং এর যে কোনো নেটওয়ার্ক ডিভাইস হোক, সুইচ হোক বা রাউটার হোক, ট্রাবল শুটিং এর প্রথম যেটা কাজ সেটা হচ্ছে যে ডিভাইসটার কোন কোন পোর্ট এই মুহূর্তে আপ আছে, ঠিক আছে? এটা আগে সবাই দেখতে হবে, তাহলে আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। তাহলে আমি এই ইন্টারফেস স্টেট থেকে কিন্তু আমি কোন কোন পোর্ট আপ আছে দেখতে পাচ্ছি, এটা খুবই জরুরি, না হলে আপনি কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে অণু ইন্টারফেস থেকে আমরা সব অণুগুলো দেখতে পারবো, অণুর ম্যাক পাবো এবং প্রত্যেকটা অণু কত লেজার রিসিভ করতে সেটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা তারপরে ইন্টারফেস ফ্লো এখান থেকে এটা প্যাকেট কতগুলো সেন্ড আইয়া হচ্ছে আর কি। ইপন অপটিক্যাল স্টেট, এটা হচ্ছে মূলত পন পোর্টের আমরা যদি অপটিক্যাল লেজার দেখতে চাই যে একটা পন পোর্ট থেকে কি পরিমাণ পাওয়ার ছাড়তেছে আর কি পরিমাণ রিসিভ করতেছে এই বিষয়গুলো, হ্যাঁ। তাহলে ইপন 1 দেখেন, তার টেম্পারেচার হচ্ছে 38, তারপর হচ্ছে এটা ভোল্টেজ, এটা কারেন্ট, এটা হচ্ছে যে 8 ছাড়তেছে টিএক্স এই যে প্লাস। আর যে ডিটেইলসে যাই তাহলে দেখেন সে পাওয়ার রিসিভ করতেছে -28 এই মুহূর্তে, মানে অণু থেকে যে সে লেজারটা রিসিভ করতেছে সেটা, হ্যাঁ মানে এখানে একটু কম বেশি হইতে পারে, এটা কোনো বিষয় না। হ্যাঁ না না না, এটা হচ্ছে আপনার এ তো রিসিভ করতেছে, ঠিক আছে? এটা অণু থেকে ছাড়তেছে কত সেটা দেখতে হবে, অণু থেকে ছাড়তেছে কত সেটা হচ্ছে আপনার অণু ইন্টারফেস স্টেট ডিটেইল। দেখেন অণু থেকে ট্রান্সমিট হচ্ছে 2.1, এটা কিন্তু প্লাস, মাইনাস নাই কিন্তু প্লাস আছে, তাহলে অণু থেকে ছাড়তেছে +2, হ্যাঁ। তারপরে কি হলো, এই কানেক্টর যে লাগাইলো এইখানে একটু লস হলো, দেখেন এই যে অপটিক্যাল যে বাজেটটা বা ক্যালকুলেশনটা করে এই কানেক্টর যে এখানে লাগাইছে না, ইনজেক্ট করছে, এইখানে একটু লস হয়েছে, তারপর এখানে গিয়ে কিন্তু একটা এই স্পিডের সাথে কিন্তু স্প্লাইসিং হয়েছে, এই স্প্লাইসিংটার এখানে একটু লস হয়েছে, ঠিক আছে? তারপরে এই স্পিডটা যে ইউজ করছে 1:4 ইউজ করলে একটা লস হয়, স্ট্যান্ডার্ড লস আছে এটা। আচ্ছা তাহলে আমরা ইপন অপটিক্যাল স্টেট থেকে আমরা পন পোর্টের মূলত অপটিক্যাল বা লেজার ইনফরমেশন দেখতে পাবো। সেই সাথে এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে পন পোর্টের টেম্পারেচার 50 ডিগ্রির উপরে যেন না যায়, ঠিক আছে? তাহলে কি হবে, ওই পন পোর্ট থেকে দেখবেন কিছু ইউজার কানেক্ট হচ্ছে, কিছু ইউজার কানেক্ট হচ্ছে না, অ্যাবনর্মাল কিছু আচরণ করবে, ঠিক আছে? টেম্পারেচার কিন্তু একটা ভ্যারি করে, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ধরেন আপনি ওয়েলটি যে রুমে রাখছেন তার রুমের টেম্পারেচার আছে, হ্যাঁ। তারপর ওয়েলটি কিভাবে কনফিগার করছেন, ওয়েলটিতে মিস কনফিগারেশন আছে কিনা, ওয়েলটিতে বেশি লোড হয়ে যাচ্ছে কিনা, সেগুলোর উপর ডিপেন্ড করে টেম্পারেচার, ঠিক আছে? তো যার ফলে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে 50-এর উপরে যেন না যায়, এখানে 38 আছে, হ্যাঁ ঠিক আছে, স্ট্যান্ডার্ড, কোনো সমস্যা নেই, চলবে। কিন্তু বেশি গেলে মানে যখনই এরকম কোনো কমপ্লেইন পাবেন যে হঠাৎ করে ইউজার আপ হচ্ছে, অণুগুলো আপ হচ্ছে, হঠাৎ করে ডাউন হচ্ছে চলতে চলতে, তো সবার আগে আপনি ওই পনের যেই পন থেকে আপনার সমস্যা হচ্ছে সেই পনের টেম্পারেচার দিবে সবার আগে, ঠিক আছে? টেম্পারেচারটা কত। আচ্ছা তারপর হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল, এখান থেকে মূলত হচ্ছে যে ওয়েলটি তার যতগুলো পোর্ট বা ভিলেন থেকে যতগুলো ম্যাক লার্ন করবে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবো ম্যাক অ্যাড্রেস টেবিল থেকে। লক কোয়েরি মানে হচ্ছে মূলত লক দিতে হবে, যদি কোনো প্রবলেম হয় তো সেগুলো কোনো হিন্ট দিচ্ছে কিনা, কি জন্য হচ্ছে, আমরা যদি এই লকগুলো রিডিং করি তাহলে সেটা খুঁজে পাবো আর কি জন্য হয়, হ্যাঁ। লক টেবিল মূলত হচ্ছে ট্রাবল শুটিং এর জন্য চেক করা হয়। বেসিক কনফিগ অলরেডি দুইটা অপশন দেখে ফেলছি, তাহলে আমাদের এনটিপি ক্লায়েন্ট কাজ করছে কিনা একটু দেখি। তাহলে আবারও ডিভাইস ইনফোতে ক্লিক করতেছি,
আমাদের টাইম দেখেন এখন কিন্তু রিয়েল টাইমের সাথে সিঙ্ক করতেছে, ঠিক আছে, রিয়েল টাইমের সাথে সিঙ্ক করতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা তো 24 আওয়ার ফরম্যাট। ওকে, এরপর হচ্ছে ইপন ইন্টারফেস কনফিগ। এখানে গিয়ে কি আছে, অনু অথেন্টিকেশন আছে। তো দেখেন অনু অথেন্টিকেশন মানে যেটা যে অনু পারমিশন বলে, মানে কেউ চাইলে এই জন্য ওই আপনার একটা স্প্লিটার মানে স্প্লিটারে একটা আপনার ফাইবার জয়েন্ট দিয়ে হচ্ছে যে আপনার অনুটা লাগাই দিলে আপ হয়ে গেল, হ্যাঁ, বা সার্ভিস দিয়ে দিল, এটা যেন করতে না পারে। ঠিক আছে, অবশ্যই যে মনে করেন আইএসপি ওনার বা সিস্টেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তার যেন আন্ডারে সবগুলো লাইন যেন আপ হয় তার তদারকিতে, তাহলে সেই দিক থেকে হ্যাঁ সেই থেকে আমরা প্রত্যেকটা অনুর পারমিশন অ্যালাউ করে রাখতে পারি। সব তাহলে কি হবে যে কেউ আসলে আপনার ফাইবারে অনু লাগালে অনুটা আপ হবে না, আপনি যখন ম্যানুয়ালি এখানে পারমিশন দিবেন তখন অনুটা আপ হবে, আদারওয়াইজ আপ হবে, হ্যাঁ, কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে কি করতে হবে, তো বাই ডিফল্ট কিন্তু অথেন্টিকেশনটা ডিজেবল থাকে বাই ডিফল্ট। সেটা কোথা থেকে গেলাম, ইপন ইন্টারফেস কনফিগ অনু অথেন্টিকেশন, তো বাই ডিফল্ট ডিজেবল থাকে। তাহলে আমরা যদি এখান থেকে যে ম্যাক অথেন্টিকেশন দিয়ে দিই, এবার অ্যাপ্লাই দিই, তাহলে দেখবেন যে আমার যে অনুটা আপ আছে সেই অনুটা কিন্তু হ্যাঁ বন্ধ হয়ে যাবে। তাহলে আমি একটা কাজ করি, ম্যাকটাকে একটু কপি করে নিই, ঠিক আছে, বোঝার সুবিধার্থে। তাহলে ডিভাইস থেকে অনু ইন্টারফেস, এই যে ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, তো কপি করে নিলাম। তো এখন আমরা যদি ইপনে আবার যাই, তাহলে এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটু দেখে নিই আগে। দেখেন এখানে কিন্তু এই যে ম্যাকটা ঠিক আছে। তাহলে সবার আগে আমরা যখন এটা ইয়ে করব তখন চালু করার সাথে সাথে দেখবেন যে এটা কিন্তু আমার অফলাইনে চলে যাবে, ঠিক আছে, অফলাইনে চলে যাবে। তাহলে ইপন ইন্টারফেস অনু অথেন্টিকেশন এর হচ্ছে ম্যাক অ্যাপ্লাই, ব্যাস। এখন আমি যদি ডিভাইসে যাই, হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে, দেখি লগ আসে কিনা। স্টেট টু ডাউন মানে পন পোটা ডাউন হয়েছে, হ্যাঁ, আবার আপ হয়েছে, হ্যাঁ এখন আপ হবে না যেহেতু কোনো ইয়ে নেই, পনটা ডাউন যেহেতু এখন একটা অনু আপ নাই, মানে কোনো অনু আপ না থাকলে তো পন ডাউন থাকবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া কোনো লগ আসে কিনা, এখানে লগ কিন্তু আর আসে না। ঠিক আছে, তাহলে পারমিশনটা দিব কিভাবে, পারমিশনটা দিবে এইভাবে, ইপন ইন্টারফেস কনফিগ, তারপর হচ্ছে আপনার ইপন পোর্ট ম্যাক বাইট, এখানে যাব কোন পনের আন্ডারে, পন 1 এর আন্ডারে। তাহলে ডিটেইলে যাব, যাওয়ার পর যে নিউতে ক্লিক করব, অনু আইডি চাচ্ছে, ঠিক আছে, তার সিরিয়াল দেব 1 এক নাম্বার, তারপর হচ্ছে ম্যাকটা এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দিই, ব্যাস আমি একটা ম্যানুয়ালি এন্ট্রি দিলাম। এবার আমি যদি আবারও ডিভাইস থেকে অনু ইন্টারফেসে যাই, তো দেখেন আসছে কিন্তু এখনো আপ হয় না, হ্যাঁ আসছে কিন্তু এখন আপ হয়নি, রয়ে গেছে। তাহলে এখন কিন্তু কেউ চাইলে পন 1 এর আন্ডারে অনু লাগালেই আপ হবে না। এখন যদি জাস্ট সেভ করে দিব, ব্যাস, তাহলে ওয়েলটি রিস্টার্ট হলে আর কনফিগারটা চলে যাবে না। বুঝা গেছে, সেভটা দিব কিভাবে, সেভ হলে ক্লিক করব, ওকে দিব, একটু পরে এখানে কনফিগারেশন সেভ একটা অপশন আসবে, কনফিগারেশন সেভ হয়ে গেছে। মানে একটা ইউজার ধরেন আমরা তো এখান থেকে অনুর ম্যাক পাইলাম, ঠিক আছে, এখন কি যাচ্ছেন আপনি, হ্যাঁ ও এটা অনুর ডেসক্রিপশন দিতে হবে, অনুর ডেসক্রিপশন কিভাবে দেওয়া যায় দেখেন, সেটা আছে, মানে একটু এলোমেলো তো সবগুলো তো সিকোয়েন্স নাই আর কি, হ্যাঁ, তাহলে সেটা কোথা থেকে আসলে দেখেন, সিএলআইতে যারা অভ্যস্ত, ঠিক আছে, তারা কিন্তু সিএলআইতে কাজ করবে। যেমন ধরেন কিছু কিছু কাজ আছে সিএলআইতে বেটার, যেমন আপনার পন পোর্টের ম্যাক ক্লিয়ার করা, এটা আপনি গ্রাফিক্যালি একটা একটা করে ক্লিক কখন করবেন, ঠিক আছে, সিএলআইতে আপনি 1 মিনিটের মধ্যেই একটা পন পোর্টের 64টা ম্যাক ক্লিয়ার করতে পারবেন। ম্যাক কেন ক্লিয়ার করতে হয়, কারণ
যদি একটা পন পোর্ট 64টা পন ম্যাক অলরেডি লার্ন করে থাকে, তাহলে কিন্তু নতুন করে কোনো অণু আপ হবে না। ঠিক আছে, যেমন ধরেন আইএসপিতে কি হয়, অনেক সময় দেখা যায় যারা নর্মাল লাইনম্যানে কাজ করে, তো ওরা দেখা যাচ্ছে একটা অণু লাগাইলো, হ্যাঁ দেখতেছে আপ হচ্ছে না, পরে লিখে দিল, লিখে দিয়ে আরেকটা অণু লাগাইলো। এইভাবে কি হবে, একটা পন পোর্টে কিন্তু আপনার অ্যাকচুয়াল ক্লায়েন্ট আছে মনে করেন 40টা, কিন্তু ম্যাক আপনার 64টা ফুল হয়ে গেছে। এখন নতুন করে কোনো অণু লাগাচ্ছে কিন্তু আপ হচ্ছে না, কোনোভাবে আপ হচ্ছে না। ঠিক আছে, তখন আপনি বুঝবেন কি করে, তখন আপনি ওই ইয়াতে ঢুকবেন, ওয়েলটিতে ঢুকে আপনি ইন্টারফেস পন ওয়ানের রানিং কনফিগটা দিবেন, যে শো রানিং কনফিগ ইন্টারফেস পন ওয়ান। তখন আপনাকে দেখাবে ওই পনের আন্ডারে কতগুলো ম্যাক আছে। তখন ওই ম্যাকগুলোকে আপনি সামনে নো কমান্ড দিয়ে ক্লিয়ার করে দেবেন, সিসকোর মতো নো কমান্ড দিয়ে। তখন কি হবে যে আপনার ওই পনটা ক্লিয়ার হয়ে গেল, ব্যাসাটা দেখাবো একটু করে। তো আপনার যেটা ছিল যে অনুর ডেসক্রিপশন, তাই না? তো অনুর ডেসক্রিপশনটা কোথায় আছে আমরা একটু খুঁজে বের করি। অনু ইন্টারফেস, অনু ডেসক্রিপশন, তাহলে এই যে পন ওয়ান, এটা ধরেন যে ক্লায়েন্ট ওয়ান। আসলে টেস্টটা কিভাবে করব সেটা হচ্ছে, আমি অনু ইন্টারফেসে যাই, ইপন ইন্টারফেস যাই, এখানে গিয়ে আমি যে অনুটা পারমিশন দিছি, হ্যাঁ ম্যাকটাকে আবারও কপি করে রাখি, রেখে ডিলিট করে দিই, ব্যাস এখন কিন্তু আর ইয়ে নেই। ঠিক আছে, এখন কিন্তু আমার আর অনু নাই। আচ্ছা, এখন আমি দেখি লগে আসে কিনা, লগে আসে কিনা, আসতেছে না। তাহলে একটা বুদ্ধি কি, আমি অনুটাকে একটু অফ করে অন করি, হ্যাঁ তারপর দেখি লগ আসে কিনা। এখনো কিন্তু আসতেছে না। কিন্তু ভিজুয়ালি এখানে এতক্ষণে চলে আসতো যে ম্যাকটা সহ আসতো, যে কোন পন থেকে রিকোয়েস্ট আছে, যে পন ওয়ান এত ম্যাক রিজেক্টেড বাই হোয়াইট লিস্ট রিজেক্টেড। ঠিক আছে, এরকম একটা লগ আসতো, কিন্তু এখানে দেখেন আসতেছে না। তাহলে ম্যাকটা আমাকে পাঠাইতে হবে, ম্যাকটা বলতে হবে, ম্যানুয়ালি এন্ট্রি দিতে হবে, বুঝতে পারছেন? ম্যাক কিন্তু আসতেছে না। দেখি আরো একটু ওয়েট করি কয়েক সেকেন্ড। দেখেন কোনোভাবেই কিন্তু এখানে ম্যাকটা আসছে, এটা কিন্তু আমার লগই আসবে, তাই না? এই অনুটা তো আপ হওয়ার জন্য ট্রাই করছে, সে তো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ওয়েলটিকে, সেই লকটা এখানে আসবে না, লকটা তো আসতেছে না। তাহলে কি করতে হবে, ম্যানুয়ালি, কিন্তু ভিসাল ওয়েলটি হলে এখানে আসবে, এটা কনফার্ম। ঠিক আছে, তখন আপনি এখান থেকে ম্যাকটাকে জাস্ট কপি করে নেবেন, কপি করে পেস্ট করে দেবেন, কারণ ম্যাক টাইপ করে ভেজাল, ম্যাক টাইপ করা কিন্তু ভেজাল। হ্যাঁ আচ্ছা, তাহলে ওই তো ওটা কোথায় পায়, এই যে লগে পায়, লগে পায়, জাস্ট এনশিওর করার জন্য লাস্ট 2টা বা 3টা ডিজিট শুধু বলে, মিলে যায় তখন ওটা দিয়ে দেয়। কিন্তু এইখানে দেখেন লক তো আসে না, লক তো আসে না, তাহলে কি করবো বলেন, বুঝেন নাই? তাহলে আমাকে কি করতে হবে, ম্যানুয়ালি এখানে পারমিশনই দিতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি এখানে পারমিশনে আসছে, একটু পরে আপ হয়ে যাবে। এখন দেখেন এন্ট্রি দিলাম যে লক কিন্তু চলে আসবে, ঠিক আছে, হ্যাঁ অপারেশন ওই যে কিন্তু কাজ করতেছে, যে নেগোসিয়েশন সাকসেসফুলি, হ্যাঁ এখন কানেক্ট হয়ে গেছে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কোথায় ছাড়লাম, ইপন ইন্টারফেস, এখান থেকে। আর অনু ডি রেজিস্টার মানে হচ্ছে মনে করেন অনেক সময় যে পন ম্যাক ক্লিয়ার করা আর কি, কিন্তু আমরা যখন পারমিশন বেসড করব, পারমিশন বেসড করলে কিন্তু আমরা অনু কিন্তু ডি রেজিস্টার পাবো না, তার কিন্তু ইয়ে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, এখান থেকে দেখে আর কোনো কাজ করা যায় কিনা, সেটা হচ্ছে
এটা হচ্ছে আপনার পন পোর্টটা আপ ডাউন আর কি, বাই ডিফল্ট তো আপ আছে, তাহলে পন পোর্ট ডাউন করে নিতে পারি, আর কিছু ফ্লো কন্ট্রোলটা হচ্ছে আপনার আসলে এটা সাধারণত ট্রাফিকের আর কি, তো বাই ডিফল্ট এটা অফ থাকবে, কারণ ট্রাফিকের কোনো আপনি ম্যানিপুলেশন করতে পারবেন না এখানে, বুঝতে পারছেন? এটা বাই ডিফল্ট অফ থাকবে, এটাকে আপনি ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, পন ডাউন করে দেন। হ্যাঁ, পন এটা শুধু আপ ডাউন, পোর্টটা আপ ডাউন করার জন্য আর কি। আচ্ছা, তাহলে এখানে আর কিছু নাই। দেন অনু ইন্টারফেস কনফিগে যদি আমরা যাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি অনু ডেসক্রিপশন, অলরেডি আমরা এটা ব্যবহার শিখছি, অনু ডেসক্রিপশন। হ্যাঁ, তারপর হচ্ছে অনু ব্যান্ডউইথ কনফিগ লাগে না আসলে, হ্যাঁ অনু লিমিটেশন। হ্যাঁ, আচ্ছা, অনু পোর্টস ডাইনামিক ম্যাক ফিল্টারিং লাগে রয়েছে। হ্যাঁ, এটা লাগে না, অনুর কনফিগার সাধারণত করা হয় না। হ্যাঁ, অ্যাডভান্স কনফিগে যাব, অ্যাডভান্সে গিয়ে পোর্ট ডেসক্রিপশন মূলত হচ্ছে আমাদের পন পোর্টগুলো এবং হচ্ছে সার্ভিস পোর্টগুলো আর কি। হ্যাঁ, আপলিঙ্কের পোর্টগুলো। দেন হচ্ছে রেট লিমিট, অনেক সময় দেখা যায় আমাদের ওই পোর্ট নেগোসিয়েশন ঠিকমতো হয় না, হয়তো আপ হচ্ছে না, তখন আমরা কি করতে পারি, এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে 1G না 10G, বুঝা গেছে? এই তো এটা দেখেন ডিজেবল মানে হচ্ছে এটা অটো নেগোসিয়েশন আছে। হ্যাঁ, মানে কোনো স্পিড লিমিটেশন নাই, তার মানে এটা অটো নেগোসিয়েশন, অটোমেটিক্যালি আপ হবে। যেমন আমার এখানে আবারও যদি এখানে ব্যাক করি ইন্টারফেস স্টেট, এখান থেকে দেখেন আমার এটা কিন্তু গিগ পোর্ট কিন্তু 100 আপ হয়েছে, ঠিক আছে, এটা আবার 1000 আপ হয়েছে, কারণ অটো নেগোসিয়েশন করা আছে, এটাই হচ্ছে বেটার। কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো কাজ নাও করতে পারে, তখন ফোর্সফুলি আমাদেরকে পোর্টের রেট লিমিটটা সিলেক্ট করে দিতে হবে যে কততে আপ হবে। হ্যাঁ, আচ্ছা, আর কিছু লাগে না, অ্যাডভান্স থেকে আসছিলাম ভিলেন কনফিগ। তো এখন ভিলেন কনফিগটাই সব থেকে বেশি লাগে, আমরা কমান্ড দিয়ে শুধু একটা ভিলেন কনফিগার করছি, সেটা হচ্ছে ভিলেন 10। তাহলে আমাদের আরো ভিলেন কনফিগার করার প্রয়োজন আছে, তাই না? তাহলে আমরা কিভাবে করতে পারি? সাধারণত ভিলেন দুই ভাবে কনফিগার করা যায়, একটা হচ্ছে তাহলে ভিলেন এখানে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি বা একটা একটা করে করতে পারি, চাইলে আমরা ভিলেন ব্যাচ করে করতে পারি। মানে যদি এরকমটা হয় যে আমাদের সিকোয়েন্সিয়ালি ভিলেনগুলো করতে হচ্ছে, যেমন 10, 11, 12, 13, হ্যাঁ, তাহলে আমরা ভিলেন ব্যাচ আকারে করতে পারি। তো কিভাবে করব? তাহলে আমি যদি ভিলেন ব্যাচ আকারে করি, তাহলে যে ভিলেন ব্যাচে যাব, ভিলেন ব্যাচ কনফিগ, এখানে গিয়ে আমি ভিলেন অ্যাড দেব, কত থেকে কত, তাহলে আমার হচ্ছে 11 থেকে 11, 12, 13, 14, তাই না? 11 থেকে 14, আমি কোনো ভিলেন ডিলিট করব না, সো জাস্ট অ্যাপ্লাই দিব। তাহলে আবারও ভিলেন কনফিগে আসি, দেখেন এখানে আমার 11, 12, 13, 14 চারটা ভিলেন হয়ে গেছে। এখন আমি চাইলে নেমগুলোকে এডিট করতে পারি, জাস্ট একটা এডিট করে দেখাচ্ছি, যে এডিটে গিয়ে যে ভিলেন 11 আমি আসলে কোন পোর্ট দিয়ে যাবে, পন 1, তাহলে আমি শুধুমাত্র এখানে লিখে দিতে পারি পন 1 দিয়ে আমি এখানে অ্যাপ্লাই দিতে পারি, ব্যাস। তাহলে আমার এই ভিলেন 11 অ্যাকচুয়ালি পন 1 দিয়ে, হ্যাঁ, এইভাবে আমরা নেমিংগুলো দিতে পারি। আচ্ছা, এখন এরপরে কি করতে হবে? এরপরে আমাদের যেহেতু অ্যাক্সেস এবং ট্রাঙ্ক একটা ইস্যু আছে, অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট, তাই না? তো এই জন্য যেতে হবে ইন্টারফেস ভিলেন অ্যাট্রিবিউট কনফিগ, ইন্টারফেস ভিলেন সব কিন্তু ভিলেন কনফিগের ভিতরেই, ভিলেন কনফিগের ভিতরে তিনটা অপশন, ভিলেন কনফিগ, ভিলেন ব্যাচ কনফিগ, ইন্টারফেস ভিলেন অ্যাট্রিবিউট কনফিগ। এখানে যাব, যাওয়ার পরে হচ্ছে সাধারণত সার্ভিস পোর্টগুলো আমার ট্রাঙ্ক মোডে থাকবে। তো এখন ধরেন আমার GE1, এটা মতো আমরা CLI মোডে ট্রাঙ্ক করেই দিছি, এবং এখানে দেখেন অ্যালাউড ভিলেন 1 থেকে 4994 পর্যন্ত আছে, কারণ অল ভিলেন। তাহলে আমাদের জি পোর্টে কিন্তু বা মানে আপলিঙ্কের পোর্টে আমাদের কোনো কাজ নাই, শুধুমাত্র আমি পন 1 পোর্টে কাজ করব। দেখেন এখনো পর্যন্ত পন 1 এ আমার কি দেখাচ্ছে, PVID 1 দেখাচ্ছে, তাই না? তো এখন এটাকে চেঞ্জ করে ফেলবো, কিভাবে চেঞ্জ করব? তাহলে পন 1 এর এখানে এডিটে যাব, এডিটে যাওয়ার পরে পন 1 তো আমার কি ভিলেন 11, তাই না? ভিলেন 11 অ্যাক্সেস মোডেই থাকবে এটা। আমি চাইলে পনকে কিন্তু আবার ট্রাঙ্ক মোডেও রাখতে পারি। বিষয়টা হচ্ছে আমি যদি ট্রাঙ্ক মোডে রাখি, প্রথমে হলো অ্যাক্সেস মোড, যদি অ্যাক্সেস মোডে রাখি তাহলে অনলি ভিলেন 11 শুধুমাত্র পাস হবে, বা ভিলেন 11 এর ট্রাফিকটাই শুধু পাস হবে,
অন্য কোনো ভিলেন পাস হবে না, ঠিক আছে। আচ্ছা, আর ট্রাঙ্ক মোডে হলে আমি পন 1 দিয়েও আমি মাল্টিপল ভিলেন পাস করাইতে পারবো, ঠিক আছে। তাহলে আগে আমরা অ্যাক্সেস মোডটা দেখি। অ্যাক্সেস, তারপরে হচ্ছে যে কোথায় 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 এরপরে কাজ করতে হবে ভিলেন অ্যালাউড রেঞ্জ। হ্যাঁ, তাহলে আমি এটা দিলাম কত 11 অ্যালাউড রেঞ্জ না আনট্যাগড। এই আনট্যাগটা হচ্ছে পিভিআইডি, বুঝা গেছে? হ্যাঁ, পিভিআইডি দিলামই। আর কত বের হবে এই যে আনট্যাগড রেঞ্জ 1 আছে, এটাকে আমি 11 করে দিলাম। দুইটা জায়গায় চেঞ্জ করতে হবে। আর যদি আমি সিএলআই মোডে করতাম, এখন আমি সিএলআই মোডে দেখাবো, একটা দেখালাম গ্রাফিক্যাল মোডে, এখন থাকবো সিএলআই মোডে। দেখেন গ্রাফিক্যাল মোডে পন 1 এর জন্য দেখালাম, তাহলে পন 1 হচ্ছে পিভিআইডি 11, ঠিক আছে, আমি নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী করতেছি। তারপরে অ্যাক্সেস মোডে থাকবে আনট্যাগড রেঞ্জ। সাধারণত সুইচের ক্ষেত্রে আমরা ট্যাগ বলে থাকি, এটা বলা একটু ভুল আছে ভাষাগত। সাধারণত যেটা ট্রাঙ্ক পোর্ট সেই দিকেই ভিলেন ট্যাগ করতে হয়, আর যেদিকে অ্যাক্সেস পোর্ট ওই দিকে ভিলেন আনট্যাগ করতে হয়, ঠিক আছে। তো তাহলে অ্যাক্সেস আমাদের পন 1, এই জন্য ভিলেন আনট্যাগ হবে 11, ঠিক আছে। এখন যদি মিল না থাকে, পিভিআইডি দিলাম 11 আনট্যাগ দিলাম অন্য কিছু, তাহলে কিন্তু কাজ করবে না প্রপারলি, আমার সেম হইতে হবে। তাহলে আমি এখন দুইটা থেকে এন্ট্রি দিলাম পিভিআইডি এবং হচ্ছে 11। এখন আমার তো আরো আছে পন 2 3, তাহলে আমি এখন এই কাজগুলো সিএলআই মোডে করি। একটা সিএলআই মোডে দেখাই কিভাবে। তাহলে এখন সিএলআই তে আসি, সিএলআই তে আসছি, আসার পরে অ্যাডমিন অ্যাডমিন, আচ্ছা, তারপর হচ্ছে এনাবেল, তারপর হচ্ছে কনফিগার। তাহলে আমার তো ভিলেন অলরেডি কনফিগার করা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, আমি যদি দেখতে চাই তাহলে শো ভিলেন ব্রিফ, ব্রিফ না, তাহলে যে ভিলেন কিন্তু অলরেডি আমার কনফিগার হয়ে গেছে, ঠিক আছে। ভিলেন 11 আমরা পন 1 নাম দিয়েছিলাম, দেখাচ্ছে। তাহলে এখন আমি শুধু 2 নাম্বার পোর্ট দিয়ে ভিলেন 12 ট্যাগ করে দেব, আনট্যাগ করে দেব। কিভাবে দেব? তাহলে যেতে হবে ইন্টারফেস ইপন 0/2, আসলাম। আমি তাহলে ডেসক্রিপশন দিতে পারি, ডেসক্রিপশন ধরে এটা আমার এরিয়া 2, এরিয়া 2 সাপোজ দিলাম। তারপরে কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, তারপরে সুইচ পোর্ট পিভিআইডি, ঠিক আছে। কেন? নর্মালি আপনি যদি এখন অ্যাক্সেস দেন, দেখেন আসে কিনা, কমান্ডে দেয়, তার মানে কি কি আছে, হ্যাঁ দেখেন অনেক কিছুই আছে, কিন্তু এই দেখেন ডিজেবল ফ্লেক্স এটা তো লাগে না আমাদের। ম্যাকভিলান মোড আছে, মোড তো দিছি আমরা, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক তো দিছি অলরেডি। তাহলে পোর্ট সিকিউরিটি লাগবে না, প্রোটেক্টেড লাগবে না, পিভিআইডি। হ্যাঁ, তার মানে পিভিআইডি ছাড়া কিন্তু নাই, তাহলে পিভিআইডি পিভিআইডি, ঠিক আছে। তাহলে পিভিআইডি দেওয়ার পরে সে কি বলতেছে, কোন ভিলেনটা চাচ্ছে, 12 চাচ্ছি ভিলেন আইডি, ঠিক আছে। আর আমরা যে আনট্যাগ দিলাম না, যখন কমান্ড দিয়ে দিব তখন আনট্যাগের কোনো কমান্ড নেই, শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি গ্রাফিক্যালি দেখি কি দেখাচ্ছে। তাহলে আমি একটু রিলোড দিই, ইন্টারফেস ভিলেনে যাই, দেখছেন। যখন গ্রাফিক্যালি কাজ করতেছি আমাকে 2 জায়গায় এন্ট্রি দিতে হলো, ঠিক আছে, পিভিআইডি আনট্যাগড। আর যখন কমান্ড দিয়ে করলাম, পিভিআইডি কমান্ড দিলাম, অটোমেটিক্যালি আনট্যাগ হয়ে গেছে, বোঝা গেছে। তাহলে দেখেন কিভাবে সিএলআই মোডে এবং আপনার গ্রাফিক্যাল মোডে কাজটা করা যায়। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে কিভাবে পন পোর্টের ভিলেন আনট্যাগ করতে হয়, তাই না, অ্যাক্সেস মোডে। ওকে ফাইন। তাহলে এখন দেখবেন যে আমাদের যে মাইক্রোটিকের যে ইউজারটা ছিল PPO2 সেটা কিন্তু নাই, ডিসকানেক্টেড হয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমি এখন পন 1 পোর্ট 11 এর জন্য করছি, ভিলেন 11। তো আমি তো ভিলেন 11 এ কোনো PPO হিসাবে এনাবেল করি নাই। তো যখন আমরা ভিলেন দিয়ে সার্ভিস প্রোভাইড করব, তখন আমরা মূল ইন্টারফেসগুলোতে আর পিপিওই এনাবেল করব না, তাহলে মূল ইন্টারফেস বা এর পরিবর্তে আমরা কি করব, এটাকে রিমুভ করে দিচ্ছি। এর পরিবর্তে আমরা এখন শুধু ভিলেনগুলোতে, ভিলেন ম্যানেজমেন্ট কিন্তু না, পন 1 তারপরে হচ্ছে পন 2, এইভাবে ভিলেনগুলোতে পিপিওই সার্ভারটা এনাবেল করে দেব। এখন ট্রাই করেন, আবারও কানেক্ট দেন, দেখেন PPO2 কানেক্ট হয়ে যাবে। ওইখান থেকে PPO2 আবার কানেক্ট দেন, হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, ওটা দিলেই হয়ে যাবে, হ্যাঁ কাজ করে দেবে। আচ্ছা, ভিলেন
বুঝছে? ভিলেন ইন্টারফেসটা কি? যদি আমরা দেখেন এখানে ম্যানেজমেন্ট পোর্টে কি করছি, ভিলেন বসে আইপি বসেছি, এই ভিলেন ইন্টারফেস থেকে আইপিটা বসাইতে হবে। হ্যাঁ, এই যে বাই ডিফল্ট দেখে যে ভিলেন 1 এই জন্য বলা হচ্ছে যে ডিফল্ট আইপি হচ্ছে 192.168.0.1, কিন্তু আসলে সবসময় কাজ করে না, অ্যাক্সেস পাই না। ওকে, তারপরে হচ্ছে এসটিপি আমরা দেখব, আর হচ্ছে আমরা দেখব এখানে পোর্ট চ্যানেল। হ্যাঁ, এসটিপি আর হচ্ছে পোর্ট চ্যানেল, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নিউতে গিয়ে আইপি বসাবো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি তো এখন গ্রাফিক্যালি করতেছি, আমি তো আর এখানে তো অলরেডি কি করছি, আমি দেখেন কমান্ড দিয়ে অ্যাসাইন করছি না। গ্রাফিক্যালি আপনি সবসময় পাবেন না। এখানে দেখেন আপনি গ্রাফিক্যালি আইপিটা অ্যাসাইন করতে পারতেছেন, কিন্তু আপনি এখানে ইয়ার অপশনটা নাই, আপনার যে ডিফল্ট অপশনটা নাই। হ্যাঁ, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি শুরুতে বলছিলাম যে যখন বিডিকম কনফিগার করব তাহলে মিনিমাম কতটুকু সিএলআইতে করতে হবে, মানে কমান্ড দিয়ে করতে হবে। তাহলে ম্যানেজমেন্ট ভিলেন, আইপি অ্যাড্রেস এবং হচ্ছে একটা ডিফল্ট আউট, আর পোর্টগুলোকে আমরা নো শর্ট করে দেবো, শেষ। আর বাকি সব কিছু আমরা কিন্তু গ্রাফিক্যালি করতে পারতেছি। ঠিক আছে, এটা তো আমার লোকাল নেটওয়ার্ক, কিন্তু আপনার পিসি অন আছে, পিসি অন করেন না, নাহলে তো হবে না। কি কানেক্ট হয়েছে? আচ্ছা, দেখেন ওনার যে ইউজারটা কানেক্ট হয়েছে, এখন এটা মাইক্রোটিকে যাই, দেন পিপিও2 কানেক্ট হয়েছে না, তাহলে পিপিও2 এখন দেখেন কোন ইন্টারফেসের আন্ডারে হয়েছে, ভিলেন 1 এর আন্ডারে, ভিলেন 11 এর আন্ডারে। ঠিক আছে, এই যে স্ট্যাটাস ভিলেন 11 P1, তার মানে বুঝে গেলাম কোন ইয়ে থেকে। বুঝে গেছে? এইভাবে দ্রুত আপনার একটা রাউটার থেকে তো 500-1000 ইউজার থাকবে, তাহলে আপনি একটা ইউজার আপনার দরকার, বলতে ভাই এই ইউজারটা চলে, ফাইবার টিম কাজ করবে, ধরেন যে অমুক ইউজারের পোর্টটা ভেঙে আমি ওইখানে কাজ করবো, এখন ওই ইউজারটা আবার কোন পয়েন্ট থেকে কানেক্টেড সেটা তো ফাইবার টিমকে বলতে হবে, তাহলে এইভাবে আপনার খুঁজে বের করতে হবে। আর যখন সব সিঙ্গেল ইন্টারফেসের আন্ডার থাকবে আপনার তো বুঝতে পারবেন না, কথা বোঝা গেছে? তখন আরো কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হইলো। এখন আমরা দেখব পোর্ট চ্যানেল। ঠিক আছে, পোর্ট চ্যানেলটা আগে দেখব। পোর্ট চ্যানেল মানে কি? সাধারণত যেটা এলএসিডি বন্ডিং কনসেপ্ট আমরা অনেক জানি, যে সাধারণত লিঙ্ক এই হবে আর কি, মানে ক্যাপাসিটি আপগ্রেড হবে। এখন আমার ক্যাপাসিটি কত? 100 MB, যখন আমি আরেকটা লিঙ্ক আপ করবো তখন হবে 200 MB। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব, আরেকটা কেবল দিব, তাহলে রাউটারের 2 নাম্বার পোর্ট থেকে আরেকটা কেবল দেন। ঠিক আছে, আগে কেবলটা দেন, 2 নাম্বার পোর্ট থেকে একটা কেবল দিয়ে দেবেন। বন্ডিং মানে ধরেন, মনে করেন আমার এখন 1 GB ভুল হয়ে গেছে, তাহলে আমার তো এখন বাড়াইতে হবে, এখন আমার তো 10 GB পোর্ট নাই, তাহলে আমি আরেকটা 1 GB অ্যাপ করব। ঠিক আছে, এই এসটিপি আর হচ্ছে আপনার এই পোর্ট চ্যানেল, এই দুইটাই সবথেকে বেশি লাগে সাধারণত। দুই নাম্বার পোর্ট থেকে 2 নাম্বার পোর্টে কেবল দেন, ওএলটি 2 নাম্বার পোর্টে দেন, দেন পোর্ট আপ হয় কিনা দেখেন, পোর্ট আপ হলে তো সমস্যা নেই। এটা G2, হ্যাঁ এটা G2, হ্যাঁ তো ওই হচ্ছে একটা পোর্ট, যখন কোন দেশে পোর্ট থাকবে ওখানে সেকেন্ড পোর্ট চলে না। হ্যাঁ, না পাইনি, হ্যাঁ পাইছিল, হ্যাঁ হয়েছে, ওকে 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 ওকে, জি বলেন তো ভাই। এলএসিপি করার জন্য বা বন্ডিং করার জন্য আমরা রাউটারের 2 নাম্বার পোর্ট থেকে ওএলটিতে একটা কেবল দিয়েছি, কিন্তু এখনো কোনো কনফিগারেশন করি নাই, দেন কোনো ট্রাফিক যাচ্ছে না, পোর্টটা জাস্ট রানিং। তাহলে আমরা এইভাবে ডেসক্রিপশন দিতে পারি, সেটা হচ্ছে যে এটা ওএলটি L1 দিলাম, লিঙ্ক 1। ঠিক আছে, আর এটা হচ্ছে ওএলটি L2, লিঙ্ক 2। তাহলে বুঝতে সুবিধা হলো যে ওএলটিতে এই লিঙ্কটা গেছে, এই লিঙ্কটা গেছে, তাই না? ডেসক্রিপশনটা দিলে ভালো হয়। আচ্ছা, এবার মাইক্রোটিকের সাইডে কতটুকু কাজ? হ্যাঁ, তাহলে মাইক্রোটিকের সাইডে হচ্ছে সবার আগে বন্ডিং করতে হবে এই ইথার 2 এবং ইথার 3 পোর্ট নিয়ে। তাহলে বন্ডিং এ যাব,
তারপর হচ্ছে প্লাস, এখানে বন্ডিং এই থাকবে, তাহলে নাম দিতে হবে, নাও দিতে পারি। দেন যে বন্ডিং অপশনে যাব, এখানে গিয়ে ইথার 2 আর একটা পোর্ট অ্যাড করব, ইথার 3, এখানে দরকার নেই এটা। আর ব্যালেন্স আর হবে না, এলএসিপি করব 802380, আর এখানে অবশ্যই লেয়ার 2 লেয়ার 3 দিব। ব্যাস, এই একটা কাজ গেল। 2 নাম্বার কাজ হচ্ছে ভিলেন গুলো সব বন্ডিং এর আন্ডারে চলে যাবে। ঠিক আছে, দেখেন এই দুইটা কলাম খুব জরুরি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন এইভাবে চেক করলে খুব সহজে বুঝতে পারবেন। তার মানে এখন ইথার 3 এর পরিবর্তে এখন আমার কিন্তু মেইন ইন্টারফেস বন্ডিং, তাহলে এই ভিলেন গুলো চলে যাবে বন্ডিং। হ্যাঁ, তাহলে এটাকে আমি এখন বন্ডিং দিচ্ছি। ঠিক আছে, তারপরে হচ্ছে কই ছাড়লাম, বন্ডিং দিচ্ছি, তারপরে হচ্ছে বন্ডিং দিচ্ছি, তারপরে হচ্ছে বন্ডিং দিচ্ছি। ঠিক আছে, বন্ডিং দিলাম। এখন দেখি আমি ওয়েলটিকে পাচ্ছি কিনা। ওয়েলটি পাচ্ছি, কাজ করতেছে। যদি না পাইতাম, তাই না, অনেক সময় হতে পারে এখানে পাইলাম কোনো হবে, কিন্তু অনেক সময় হতে পারে নাও পেতে পারি অ্যাক্সেস, তো সেক্ষেত্রে কিন্তু কমান্ড দিয়ে কাজ করতে হবে। তাহলে যেহেতু এখানে আমি গ্রাফিক্যালি পাচ্ছি, তাহলে আমি চলে যাব অ্যাডভান্স কনফিগ, দেন হচ্ছে কোথায় গেল পোর্ট চ্যানেল। তো পোর্ট চ্যানেল এখানে কোনো কিছু নাই, তাহলে আমি এখানে নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে সিস্টেম খুব সহজ, কমান্ড দিয়ে করতে গেলে কিন্তু একটু কয়েকটা কমান্ড দিতে হবে। হ্যাঁ, কিন্তু এখানে কোন কোন পোর্ট আছে, G1 G1 G2, তাকে দেখে নেই যে ডিভাইস স্ট্যাটাস ইন্টারফেস আমার G1 G2 আপ হয়েছে, তাই না। তাহলে আমি চলে যাচ্ছি আবার অ্যাডভান্স, দেন হচ্ছে পোর্ট চ্যানেল, নিউ। তাহলে এই যে G1 কে G1 সিলেক্ট করে আমি এই দিকে আনতে যাচ্ছি, এই যে এটাতে ক্লিক করব, চলে আসছে। সিলেক্ট করব, ঠিক আছে, এবার অ্যাপ্লাই দিব, শেষ। আর কি আছে দেখেন, অ্যাগ্রিগেশন গ্রুপ P1 মোড কি হবে, মোড হবে LSCP অ্যাক্টিভ। ঠিক আছে, LSCP অ্যাক্টিভ দেব, এবার অ্যাপ্লাই দিব। কারণ পোর্টগুলো ডাউন হয়ে আপ হয়ে যায়, তো কনফিগার ঠিক আছে, পেয়ে যাওয়ার কথা। সরি, আমি তো ইয়েটাকে পেয়ে দিচ্ছি। পিং পাচ্ছি না সামো, এই যে কাজ করতেছে না। হ্যাঁ, ঠিক আছে, তার মানে কিন্তু লিঙ্ক ডাউন হওয়ার পসিবিলিটি থাকে যখন এই কাজগুলো করবো। তাহলে কি করতে হবে, আমাকে একটা কনসোল অ্যাক্সেস মাস্ট বি রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখন কিন্তু লিঙ্ক ডাউন হয়ে গেছে, আমি কিন্তু পোর্ট চ্যানেল ঠিক কনফিগার করছি। তাহলে আমি এখন চলে যাই CLI মোডে, দেখি কমান্ড দিয়ে দেখি কি হয়েছে, কেন সে পাইল না। তাহলে অ্যাডমিন, আচ্ছা, তারপর হচ্ছে এনাবেল, আচ্ছা, শো রানিং কনফিগ ইন্টারফেস কোড এগ্রিগেটর 1, সরি আমি দিছি কি ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর 1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস পাই নাই কেন, কারণ আমার অ্যাক্সেস মোডে আছে। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এখন এই পোর্টটাতে ঢুকতে হবে। তাহলে ইন্টারফেস, সরি এটা তো কনফিগার মোডে আছে, যেতে হবে ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর 1। ঠিক আছে, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তারপরে সুইচ পোর্ট ট্রাঙ্ক অ্যালাউড
এটা ইয়ে হয়ে গেছে, সুইচ পোর্ট, ট্রাঙ্ক, অ্যালাউড, ভিলেন অ্যালাউড অল। এখন দেখেন আমি যদি পিং করে পাবো, বুঝা গেছে? তাহলে আমার মোড অ্যাক্সেস ছিল, তার মানে এইভাবে গ্রাফিক্যালি কাজ করতে গেলেও আমাকে একটা কনসোল অ্যাক্সেস রেডি করে রাখতে হবে। তো আমার কিন্তু পোর্ট চ্যানেল হয়ে গেছে। এখন যে পোর্ট চ্যানেল যে হয়েছে সেটা আমি গ্রাফিক্যালি এখন চেক করতে পারবো। কোথায় যাব? যাব হচ্ছে অ্যাডভান্স, দেন হচ্ছে পোর্ট চ্যানেল। এই যে পোর্ট চ্যানেল 1 আমার এলএসিপি করা আছে, কোন দুইটা পোর্ট আছে, হ্যাঁ স্পিড কি দেখাচ্ছে দেখেন এখন 200 Mbps, ঠিক আছে? তাহলে এখন ইউজার PVP29 আবারও কানেক্ট দেন, ঘুমে গেছে, PVP2 কানেক্ট দেন, বুঝতে সুবিধা হবে। শো রানিং, এটা আসলে যার কাছে যেমন লাগে, হ্যাঁ। তারপরে এই যে ইন্টারফেস পোর্ট এগ্রিগেটর 1 সুইচ পোর্ট মোড ট্রান, তাহলে একটা কমান্ড, তাই না? তারপরে আর কি G1 এ দেখেন কি করছি, পোর্ট এগ্রিগেটর গ্রুপ 1 মোড এলএসএপি, ঠিক আছে? তারপরে হচ্ছে G2 পোর্ট এগ্রিগেটর গ্রুপ 1 মোড এলএসএপি, দুইটা কমান্ড। আর অবশ্যই এই পোর্টগুলোও কিন্তু মানে এলএসএপির আন্ডারে যে পোর্টগুলো থাকবে এই পোর্টগুলোও কিন্তু আমাকে ট্রাঙ্ক মোডে রাখতে হবে। যদি আমি এলএসএপিটাকে ট্রাঙ্ক মোডে রাখি, মানে আমার কিন্তু প্রথমে কি ছিল, এলএসএপিটা অ্যাক্সেস মোডে ওপেন মানে কনফিগার হয়ে গেছে, কিন্তু আমার পোর্টগুলো ছিল ট্রাঙ্ক মোডে, যার ফলে কিন্তু আমার ওয়েলটি ডাউন হয়ে গেছে, মানে কাজ করে নাই, অ্যাক্সেস পাই নাই, হ্যাঁ। তাহলে নিয়মটা হচ্ছে আমি তো এলএসএপি দিয়ে মাল্টিপল ভিলেন পাস করাবো, তাই এলএসএপির আন্ডারে যে পোর্টগুলো থাকবে ওই পোর্টগুলো আমার অবশ্যই ভিলেনে ট্রাঙ্ক মোডে থাকবে, ঠিক আছে? এই হচ্ছে দেখেন, তাহলে এই এতটুকু এলএসএপির জন্য কমান্ড, এই যে এতটুকু হচ্ছে এলএসএপির কমান্ড, ওয়েলটি এলএসএপি, ঠিক আছে? প্রথমে একটা পোর্ট চ্যানেল ক্রিয়েট করব, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক দেব, অ্যালাউড ভিলেন অল দিয়ে দিব, তারপরে হচ্ছে যে পোর্টে দেব ওই পোর্টে ঢুকবো আর বলে দিব পোর্ট এগ্রিগেটর গ্রুপ। তো এইখানে দেখেন এখানে তো পোর্ট এগ্রিগেটর গ্রুপ কমান্ডটা মানে পোর্ট চ্যানেল নামটা, কিন্তু সিসকোতে কি হয় পোর্ট চ্যানেল, ইন্টারফেস পোর্ট চ্যানেল 1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তারপরে আমরা যেই পোর্টটাকে ওই পোর্ট চ্যানেল আনতে আনবো, যে ইন্টারফেস গিয়ে ওঠে 0/0, দেন হচ্ছে কি সুইচ পোর্ট, হ্যাঁ। তারপরে কি হ্যাঁ পোর্ট চ্যানেল গ্রুপ, হ্যাঁ পোর্ট চ্যানেল গ্রুপ 1 মোড এলএসএপি মোড দিয়ে দিই, এই আর কি এলএসএপি অ্যাক্টিভ দিয়ে বা প্যাসিভ দিয়ে, এই আর কি। আমার কাছে কোথাও একটা ছিল আর কি কোন একটা ক্লাসে, ও বন্ডিং এর ক্লাসে দেখেন কমান্ড ছিল, বন্ডিং এর ক্লাসে দেখবেন ডাইন পাশে কমান্ড ছিল সিসকো এলএসএপি এর কমান্ড, ভিডিও পজ করে দিব, হ্যাঁ ও কমান্ড ছিল। আচ্ছা এইটা আমি দিয়ে দেব, এই কনফিগার ফাইলটা আপনাদের যেটা আছে করতেছি, ওকে। তাহলে আমাদের পোর্ট চ্যানেল হয়ে গেল। তো এখন যদি আমি একটা পোর্ট ডাউন করি তারপরে তোমার সার্ভিস ইন্টারাপশন হবে না, ঠিক আছে? পোর্ট চ্যানেল যদি ডাউন করে সার্ভিস ইন্টারাপশন হবে না, আমার দুটো দিয়ে কিন্তু ট্রাফিক যাবে, হ্যাঁ ওকে। তাহলে এসটিপি কিভাবে করে? তাহলে এসটিপি দেখেন আমি কিন্তু একটা পোর্টে একই সাথে পোর্ট চ্যানেল একই সাথে এসটিপি করতে পারবো না, তাহলে আমাকে পোর্ট চ্যানেল ডিলিট করে দিয়ে এসটিপি করতে হবে, বুঝা গেছে? তো সব থেকে ভালো হয় আমি অন্য দুইটা পোর্টে এসটিপি করি, ঠিক আছে? এসটিপিটা কেন করার প্রয়োজন দেখেন, এসটিপিটাকে বুঝি যে কেন করার প্রয়োজন। মনে করেন এটা আমাদের ওয়েলটি, আচ্ছা তাহলে এই ওয়েলটি আমাদের আইএসপির অফিস থেকে দূরে, এটা মনে করেন আমাদের আইএসপি, তাহলে আইএসপি রাউটার থেকে এই দিক দিয়ে আমরা কেবলটা আপ করছি, এই ওয়েলটিকে আপ করছি, ঠিক আছে? এখন কোনো কারণে এই কেবলটা মাঝে মধ্যে ডাউন হয়ে যাচ্ছে, তাহলে ওয়েলটির আন্ডারে যে ক্লায়েন্ট থাকে ওরা কি ইন্টারনেট পাবে না। এখন আমার আইএসপির কেবল এই দিক দিয়েও আছে, আমি চিন্তা করলাম এই দিক দিয়ে ঘুরে আমি আবার একটা আপলিঙ্কের কেবল ওয়েলটির দিব, তাহলে ধরেন এটা আপলিঙ্ক 1, এটা হচ্ছে আপলিঙ্ক 2, কিন্তু যেহেতু এটা সুইচিং নেটওয়ার্ক মানে এটা আমার সুইচ, তাই না? তাহলে আমার এই সুইচ কীভাবে নির্ধারণ করবে এটা আমার প্রাইমারি লিঙ্ক, এটা আমার সেকেন্ডারি লিঙ্ক। আমি তো এখানে লোড ব্যালেন্স করতে পারবো না, লোড ব্যালেন্স করা মানে হচ্ছে আমাকে এলএসিপি করতে হবে, কিন্তু আমি তো এলএসিপি করবো না, আমি তো একটা পোর্টে রিডান্ডেন্সি একটা পোর্ট কনফিগার করব। তাহলে এইখানে আমার যে প্রোটোকলটা কাজ করবে সেটা হচ্ছে এসটিপি।
এসটিপি মানে হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। স্প্যানিং ট্রি প্রোটোকলের সাধারণত বাই ডিফল্ট যে প্রোটোকলটা অ্যাক্টিভ থাকে বা সিলেক্ট থাকে সেটা হচ্ছে আরএসটিপি। মাইক্রোটির ক্ষেত্রেও আরএসটিপিটা বাই ডিফল্ট সিলেক্টেড। তাহলে আমরা এমএসটিপিও করতে পারি, কিন্তু আরএসটিপি শান্ত করে। তাহলে আরএসটিপি করলে কি হবে, যদি এই পোর্টটাকে প্রাইমারি করতে চাই, এই পোর্টের প্রায়োরিটি বাড়াই দেবো, তখন এটা হয়ে যাবে প্রাইমারি, এটা হয়ে যাবে সেকেন্ডারি। ঠিক আছে, তাহলে সবসময় ওয়েলটি কি হবে, সকল ট্রাফিক এই দিক দিয়ে যাবে, যখন এটা ডাউন হয়ে যাবে সাথে সাথে ট্রাফিক এদিক দিয়ে যাবে। বুঝা গেছে? তাহলে ওয়েলটি আর কখনো ডাউন হবে না, এর আন্ডারে ইউজারও বলবে না ইন্টারনেট নাই। মূলত এই লেয়ার 2 বা সুইচিংয়ে বা সুইচিং নেটওয়ার্কে যদি আমি রিডান্ডেন্সি করতে চাই, তাহলে এই এসটিপি হচ্ছে একটা প্রোটোকল। বুঝা গেছে? এটা আমাদের খুবই লাগে বিশেষ করে। তো এখন কিভাবে করব দেখেন, খুবই সহজ। তাহলে আমরা রাউটারের ওয়েলটির অন্য দুটো পোর্টকে কনফিগার করব। হ্যাঁ, রাউটারের সেম পোর্টে কনফিগার করব, ওয়েলটির অন্য দুটো পোর্ট। তো ওয়েলটির কোন দুটো পোর্ট নিব দেখেন, ওয়েলটির ক্ষেত্রে আমরা আগে পোর্ট দেখি, ইন্টারফেস স্টেট। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে G1 আর G2 তে ইয়ে করছি, তাহলে G3 আর 4 আমরা ইয়ে করতে পারি, তাই না? তো দেখেন তো এখানে 3 4 কোনটা কোনটা, এটা কি 3 আর 4 না? এসএফটি তাই না? 5 6 তাহলে এদিকেও তো আবার আছে, দেখো তো এদিকে কি লেখা আছে, আচ্ছা বুদ্ধি আছে। আপনি একটা কাজ করেন, পোর্ট খুলে লাগান। না না, এই দুইটা কেবল খুলে আপনি এই দুটো লাগান। হ্যাঁ, এইদিকে দেখেন, এর প্রেসার যেন পড়ে না। লাগাইছেন? তো এখন দেখেন, এখন কিন্তু আমি আর গ্রাফিক্যালি অ্যাক্সেস পাবো না। ঠিক আছে, গ্রাফিক্যালি অ্যাক্সেস পাবো না কিন্তু। হ্যাঁ, তাও পাচ্ছি কেন? কারণ নর্মালি এখন ট্রাঙ্ক মোডে আছে আর কি, এই জন্য পাচ্ছি। নর্মালি ট্রাঙ্ক মোডে আছে। কোন কোন পোর্ট হয়েছে যদি না পাইতাম, আমাকে কিন্তু এখানে কমান্ড দিয়ে দেখতে হইতো। কমান্ড দিয়ে দেখতে হতো। হ্যাঁ, শো ইন্টারফেস ব্রিফ। দেখেন এখন আমার কোন কোন পোর্ট হয়েছে, 5 আর 6 হয়েছে। ঠিক আছে, এই 5 আর 6 পোর্ট এখন আমি কি করবো, এসটিপিতে নিয়ে আসবো। তো এখানে কমান্ড দিয়ে পাচ্ছি এই কারণে, যেহেতু আমি গ্রাফিক্যালি পাচ্ছি, কারণ ট্রাঙ্ক মোডে আছে এই জন্য। আচ্ছা, তাহলে আমি এখন যাব কোথায়, সেটা হচ্ছে অ্যাডভান্স এসটিপি। এসটিপিতে গিয়ে দেখেন বাই ডিফল্ট কি আর এসটিপি তো করাই আছে সিলেক্টেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে এসটিপির কনফিগার মানে প্রোটোকল যদি আমি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে দরকার নেই, এইভাবে থাক। আমি শুধুমাত্র এই এসটিপিতে পোর্ট অ্যাড করে দিব। এসটিপিতে যাব, গিয়ে কোন কোন পোর্ট অ্যাড করে দিব, আমি 5 আর 6 অ্যাড করে দিব। হ্যাঁ, তাহলে কি করতে হবে, সাইডে যেটা করতে হবে, যে যেহেতু আমি এখন এসটিপি নিয়ে কাজ করব, তাহলে এখন কিন্তু বন্ডিং আর রাখা যাবে না। হ্যাঁ, তাহলে বন্ডিং রিমুভ করে দিলাম। বন্ডিং এর আন্ডারে কিন্তু পোর্ট থাকবে না। কি করবো, একটা ব্রিজ কনফিগার করব। তাহলে ব্রিজের আন্ডারে আগে ব্রিজ দিব, সেই ব্রিজের আন্ডারে নাম দিলাম না আর কি, দুইটা পোর্ট দিয়ে দেবো। কোন দুইটা পোর্ট, ওয়েলটির 1 পোর্টটা আর হচ্ছে ওয়েলটির 2 নাম্বার পোর্টটা। ঠিক আছে, আচ্ছা দিলাম। দেখেন একই সাথে কি হয়েছে, একটা রুট হচ্ছে, একটা অল্টারনেট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা এটাকে একটু ম্যানিপুলেট করব। আমি চাচ্ছি যে লিঙ্ক 1টাই থাকবে আমার প্রাইমারি, তাহলে এসটিপিতে যাব, যাওয়ার পরে পাথ কস্ট ডিফল্টই থাকবে, আর এটা আমি দিয়ে দেবো পাথ কস্ট 50 দিয়ে দেবো। তাহলে এখন এটা আমার প্রাইমারি, এটা আমার সেকেন্ডারি। এই যে রুট পোর্ট মানে প্রাইমারি, অল্টারনেট মানে সেকেন্ডারি। এটা মাইক্রোটিকের এন্ডের কাজ। আর একটা কি কাজ করতে হবে, যেহেতু আমি এখন ব্রিজের আন্ডারে ইন্টারফেসগুলোকে নিয়েছি, তাহলে আমার ভিলেনগুলো কিন্তু এখন ব্রিজের আন্ডারে চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন ব্রিজ, তারপরে পন 1 ব্রিজ, আপাতত এই দুইটাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে ব্রিজের আন্ডারে গেল। মাইক্রোটিকের সাইডে এতটুকু কাজ, ওয়েলটির সাইডে কতটুকু কাজ,
ওএলটির সাইডে যেহেতু আমি মাল্টিপল ভিলান পাস করাচ্ছি, তাহলে যেই দুইটা পোর্টকে আমি এসটিপির আন্ডারে নিয়ে আসবো, এখন তো আমি পিং পাবো না আর কি। হ্যাঁ, কমান্ড দিয়ে তাহলে হচ্ছে আপনার শো ইন্টারফেস স্ট্যাটাস ব্রিফ। তো যেই দুইটা পোর্টকে আমি নিয়ে আসবো, কোন কোন পোর্ট ছিল, 5 এবং হচ্ছে 6। তাহলে এই দুইটা পোর্টকে মাস্ট বি আমার ট্রাঙ্ক মোডে রাখতে হবে। প্রথম কথা, মাস্ট বি আমাকে ট্রাঙ্ক মোডে রাখতে হবে, ঠিক আছে। প্রথম কথা, এই দুইটা পোর্টকে ট্রাঙ্ক মোডে রাখলাম। রাখার পরে এসটিপির কমান্ড দিতে হবে। আগে দেখি গ্রাফিক্যালি এখন পাচ্ছি কিনা। ব্রিজার আন্ডার ডিসি রান। আচ্ছা, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কনফিগার যাইতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে ইন্টারফেস ইউএথনেট 0/5। দেখি এখানে স্প্যানিং ট্রির কোনো কমান্ড আছে কিনা। রিমোট মনিটর মূলত আমরা ওএলটি দেখেন মাইক্রোটিকের যেভাবে আমরা ইন্টারফেসের পোর্টগুলো কি পরিমাণ আপলোড ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছি লাইভ, কিন্তু আমরা কিন্তু ওএলটি থেকে বুঝতে পারবো না। হ্যাঁ, তো ওএলটির ইন্টারফেসের ট্রাফিকগুলো মনিটর করার জন্য আমাদেরকে একটা গ্রাফ সার্ভার বা ক্যাকটি সার্ভার কনফিগার বা অ্যাড করতে হয়। তো সেটা হচ্ছে এসএনএমপির মাধ্যমে করতে হয়। তো এসএনএমপির এখানে আসলে তেমন কোনো কিছুই নাই, মূলত এসএনএমপি কমিউনিটির উপর বেস করে কাজ করে। তো নতুন করে একটা এন্ট্রি দিতে হবে যে এসএনএমপি কমিউনিটি নেম, দেন হচ্ছে এটা রিড অনলি থাকবে, শুধুমাত্র এটা রিড করবে আর কি, দেন অ্যাপ্লাই দিতে হবে। আর আমরা এসএনএমপি সার্ভারটা এখানে এই যে কমিউনিটি নেম দিব, আর হচ্ছে আপনার সার্ভার আইপিটা দিয়ে দিব এই। আর ভার্সন 1, 2 বা আমরা এখানে 2 রাখতে পারি, অনেক সময় 1 এ সাপোর্ট না করলে তখন 2 তে আমরা দিয়ে দিব, এতটুকুই। ঠিক আছে, এসএনএমপিটা হচ্ছে মূলত যদি থার্ড পার্টি কোনো গ্রাফ সার্ভারে আমরা ওএলটিটাকে অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এসএনএমপি। আর লাগে না কিছুই। ইউজার ম্যানেজার মূলত হচ্ছে রাউটার ডিফল্ট যে অ্যাডমিন ইউজার আছে, যদি নতুন করে ইউজার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দেব। হ্যাঁ, ইউজার 1, পাসওয়ার্ড দেব 1 2 3, কনফার্ম পাসওয়ার্ড। পুরো গ্রুপটা ইউজ করে না, মানে প্রিভিলেজ দিবে বাই ডিফল্টে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করি। হ্যাঁ, এটা হচ্ছে লগ ম্যানেজারে এটা মূলত হচ্ছে যে আমরা যে লগটা দেখি আর কি সেটার কন্ট্রোল, এই লগ ফিল্টার জন্য। ডায়াগনস্টিক হচ্ছে সাধারণত আমরা পিং করে দেখতে পারি। অনেক সময় দেখা যায় যে কোনো একটা ওএলটির আন্ডারে ইউজারগুলো শুধু কমপ্লেন করতেছে, তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ চেক করবো কীভাবে। তাহলে আইএসপি রাউটার থেকে ওএলটি পর্যন্ত সবার আগে আমার লিঙ্কটা চেক দিতে হবে। তাহলে আমি যদি সেটা রাউটার থেকে মাইক্রোটিক থেকে ওএলটির আইপিকে পিং করতে পারি, অথবা ওএলটি থেকে মাইক্রোটিকের আইপিকে পিং করতে পারি, তাহলে আমার পয়েন্ট টু পয়েন্ট যে আইপিটা, যেমন ধরেন এখানে ওএলটির গেটওয়ে হচ্ছে কত 1, তাহলে আমি ওএলটি থেকে গেটের আইপিটাকে পিং করব। তাহলে 172.16.20.1, সোর্স আইপি না দিলেও কোনো সমস্যা নাই। আর হচ্ছে সাইজ অফ প্যাকেট ডিফল্ট থাকবে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু হ্যাঁ কোনো লস নাই। যদি লস হইতো তাহলে কিন্তু বুঝতাম যে আমার লিঙ্কের সমস্যা আছে, এটা তো পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে স্টার্ট আপ কনফিগ। মূলত হচ্ছে এখানে ব্যাকআপ নেওয়ার জন্য এক্সপোর্ট হচ্ছে যে ব্যাকআপ ক্লিক করলেই এই যে ব্যাকআপ ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি ওয়েলটি রিসেট দিই, রিসেট দেবো এটা রিস্টোর করে দিই বা ইম্পোর্ট করে দিই, তাহলে কিন্তু ওয়েলটির মানে আমার আবার প্রিভিয়াস কনফিগারেশন চলে আসবে। সেটা হচ্ছে ইম্পোর্ট থেকে চুজ ফাইল দিব, চুজ ফাইল দিয়ে ইম্পোর্ট দিব, তাহলে হয়ে যাবে। রিস্টার্ট দিব, হয়ে যাবে। আইওএস তো সাধারণত এটা আসলে
আপনার মাইক্রোটিকের মতো এত ওপেন সোর্স না। ওয়েলটির ভেন্ডর ওয়াইজ হচ্ছে এটা আপনার কিছু ডিপেন্ডেন্সিস থাকে। সো এটা আসলে এতটা ওপেন সোর্স না যে আপনি চাইলেই আইওএস ডাউনলোড করলে দিয়ে দিলেন, কারণ এখানে মানে এক্স্যাক্ট মডেল অনুযায়ী বোঝাটা খুবই কঠিন। তো এটা হচ্ছে কিছু কিছু বিষয় এটা তো ভেন্ডরের ডিপেন্ডেন্সিস থাকে। হ্যাঁ, তো সাধারণত যদি আপনাকে ফাইলটা দিয়ে দেয়, ব্যাকআপ ফাইলটা, এটা ব্যাকআপ ফাইলটা যদি দিয়ে দেয় তাহলে আপনি সেই ব্যাকআপ ফাইলটাকে জাস্ট এখানে চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপডেট করে নিতে পারবেন। এই কিন্তু এটা যে ডাউনলোড করতে হবে এটা অথেন্টিক রিসোর্স থেকে করতে হবে। নর্মালি আপনি যদি বিভিন্ন লিঙ্ক থেকে গুগলে সার্চ করে বের করেন তাহলে কিন্তু আপনার এক্সাক্ট নাও হতে পারে। এটা যে কোনো ওয়েলটির ক্ষেত্রে এই কাজটা আসলে কখনো করবেন না। হ্যাঁ, শুধুমাত্র ভেন্ডর যদি আপনাকে দিয়ে দেয় যে ভাই ফাইল দিয়ে দিচ্ছি করে নেন, তাহলে আপনি করে নেবেন, এতটুকুই কাজ আপগ্রেডেশনের জন্য। কিন্তু অথেন্টিক কোনো সোর্স থেকে ছাড়া এটা ডাউনলোড করবেন না, এটা কেউ রিকমেন্ড করে না ভেন্ডর ওয়াইজ ছাড়া। হ্যাঁ, একমাত্র মাইক্রোটিক হচ্ছে সব দিয়ে দিছে। আচ্ছা, আর ফ্যাক্টরি ডিফল্ট তো এটা জানেনই, জাস্ট হ্যাঁ মানে একেবারে রিসেট হয়ে যাবে গ্রাফিক্যাল মোডে, আর অথবা কমান্ড দিয়ে তো আমরা দেখলাম ডিলিট। আর রিবুট তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল রিবুট। তাহলে আমাদের একটা কাজ হলো না, এটা কিন্তু হয়ে যেতে এর আগে ক্লাসে হয়েছে, একটা কাজ হয় নাই, এটা কিন্তু হয়েছে। মানে মূল কনসেপ্টটা হচ্ছে যে আমি এসটিপিতে যাব, এটা হচ্ছে এসটিপি ডিফল্ট সেটিং, আগে ছিল 2, ঠিক আছে, ডিফল্ট সেটিং 2 ছিল। এখানে আমার কিছুই করতে হয় না, এসটিপি এটা গ্লোবাল কনফিগারেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা করতে হয় শুধুমাত্র পোর্টে গিয়ে আমার করতে হয়। এটা বলে দিব, অসুবিধা নেই, পাথ ক্লাস বলতে আর কিছু না। আর এখানে আর কিছু আছে কিনা না, ঠিক আছে, শুধু একটা অপশন বাকি থাকলো এসটিপিটা। হ্যাঁ, তো এখন যদি আমরা স্লাইডে যাই যে ওয়েলটির কি কি আছে, তো দেখেন যে আমরা ওয়েলটির বেসিক কনফিগার করছি, ঠিক আছে, আমরা অনু ম্যানুয়াল অথেন্টিকেশন করছি, ভিলেন কনফিগারেশন করছি, ওয়েলটিকে রিমোট ম্যানেজমেন্ট এনাবেল করছি। তারপর হচ্ছে আপনার অনু অটো কনফিগার বলতে অনু আসলে কোনো কিছু করতে হয় না সাধারণত। আর পন পোর্ট প্রোটেকশনের জন্য এইখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনার ডিএসসিপি স্নুপিং। তো পন পোর্টকে সাধারণত দুইভাবে প্রোটেক্ট করা যায়। তো একটা হচ্ছে আপনার যদি ব্যাক লেজার বলে বা লুপ ব্যাক বলে, তো সেক্ষেত্রে এটা লুপ ব্যাকটাকে এনাবেল করে দিতে হয়, এবং হচ্ছে যে শুধুমাত্র যেই পনটা ইফেক্ট হবে শুধুমাত্র সেই পনটা শাটডাউন হবে অথবা অনু শাটডাউন হবে। তবে এটা আপনার এইখানে দেখি অপশনটা আছে কিনা। না, ফর সিকিউরিটি এটা তো নাই, ভিজুয়াল একটা আছে। ডিএসসি স্নুপিং আছে এখানে না। না এখানে না, এটা আপনার ভিজুয়ালের ক্ষেত্রে ডিএসসিপি স্নুপিং এর যে কনসেপ্ট মূলত হচ্ছে রক ডিএসসিপি সার্ভার বলে বা আনঅথরাইজড ডিএসসিপি সার্ভার বলে। সাধারণত প্যাটার্নটা কীরকম হয়, যদি এটা আমাদের আইএসপি হয়, আইএসপি থেকে সুইচ বা ওয়েলটি দিয়ে আমাদের সার্ভিস যাবে, দেন হচ্ছে আমাদের ক্লায়েন্ট কানেক্টেড, ঠিক আছে। এখন ক্লায়েন্টের কি ওয়াইফাই রাউটার, তাই না, ওয়াইফাই রাউটার। আচ্ছা, এখন যদি এরকমটা হয় যে কেবলটা সাধারণত ওয়াইফাই রাউটারের ওয়ান পোর্টে থাকে, যদি ওয়ান পোর্টে না থেকে যদি সেটা ল্যান পোর্টে লাগানো হয় তাহলে কি হবে, ওয়াইফাই রাউটারে ডিএসসিপি সাব এনাবেল করা আছে, তাহলে এই ডিএসসিপির আইপি কিন্তু এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আমার রাউটার পর্যন্ত আসবে। রাউটারের পোর্ট আর করবে না, কিন্তু পোর্ট পর্যন্ত আসবে। অথবা
আমার এই ধরেন সুইচ বা ওয়েলটির অন্য একটা পোর্টে আর একটা ইউজার, সে কি করবে, সে নতুন করে কানেক্ট করবে, কেবলটা প্লাগ ইন করার সাথে সাথে সে কিন্তু এর ডিএসসিপির আইপিটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো যার ফলে দেখা যাবে তার সার্ভিসে ইন্টারাপশন হবে। হ্যাঁ, মানে ইন্টারনেট পাচ্ছে না কিন্তু আইপিও পাচ্ছে, হঠাৎ করে পিপিও কানেক্ট হচ্ছে না, মানে একটা মানে কি বলবো আসলে ডিজাস্টার মানে অবস্থা তৈরি হবে, যে আসলে কোন দিক থেকে প্রবলেম হচ্ছে সে কেউ বুঝতে পারবে না সহজে, বা কোন পোর্টটার জন্য হচ্ছে। তো এটা যেন কোনোভাবে না হয়, এটা যেন কোনোভাবে না হয়, তাহলে এর সলিউশনটা হচ্ছে ডিএসসিপি স্নুপিং। ডিএসসিপি স্নুপিং মানে হচ্ছে, বা এই আসলে যে মেকানিজমটা মেনটেন করে সেটা হচ্ছে যে শুধুমাত্র আপলিঙ্কের যে পোর্ট, এই পোর্টটাকে সে ট্রাস্টেড পোর্ট হিসেবে কনসিডার করবে। ট্রাস্টেড আপলিঙ্কের পোর্টটা সাথে ট্রাস্টেড পোর্ট থাকবে, আর ডাউনলিঙ্কের পোর্ট মানে যেই পোর্টগুলো ক্লায়েন্ট কানেক্টেড সেগুলো থাকবে সব আনট্রাস্টেড, ইউএনটি আনট্রাস্টেড। তখন কি হবে, কেউ যদি ভুল করে তার ইন্টারফেসে মানে ল্যান ইন্টারফেসে লাগায়ও রাখে, তাহলে কিন্তু শুধুমাত্র এই এতটুকুই সীমাবদ্ধ থাকবে, এই সুইচের এই পোর্ট পার হয়ে অন্য পোর্ট দিয়ে সেই ডিএসসিপিটা যাবে না, বুঝা গেছে, কোনোভাবেই যাবে না। তো এটা কিন্তু আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ডিএসসিপি। বিশেষ করে দেখবেন লোকাল আইএসপিতে এই সমস্যাটা হয় যে আমি পিপিএ কানেক্ট করার আগেই 192.168 আইপিটা পাচ্ছি, ইন্টারনেটও পাচ্ছি না। ঠিক আছে, এটা হতে পারে। তো সেটাই আমি ওয়েলটি পোর্ট ফরওয়ার্ড করবো। হ্যাঁ, এখন কারো পিসি ওপেন আছে, কারো পিসি ওপেন আছে, ওপেন করতে বলছিলাম। আপনি 172.168.20.2 দেন, দেখেন আপনি ওয়েলটিকে পাচ্ছেন কিনা। 172.168 আপনি পাবেন, আপনি তো একই লাইনের মধ্যে আছেন। হ্যাঁ, মানে আপনি ধরেন ইন্টারনেটে আছেন, আমরা লোকাল সাইট, আপনি ইন্টারনেটে আছেন, আপনি 172.168.20.2 দেন, দেখেন পাচ্ছেন 172.168.20.2। পাচ্ছেন না, কিন্তু এখন আপনি তো ইন্টারনেটে আছেন, আমি তো লোকালে আছি, দেখেন আমি তো অ্যাক্সেস পাচ্ছি, তাই না? কারণ আমি এখন অফিসের ভিতরে আছি, আইএসপির ভিতরে আছি, আপনি আইএসপির বাইরে আছেন, কিন্তু আপনাকে লাগবে না অ্যাক্সেস। হ্যাঁ, তাহলে এই সলিউশনটা কি? সলিউশনটা পোর্ট ফরওয়ার্ডিং। ঠিক আছে, তাহলে এই পোর্ট ফরওয়ার্ডিং কিভাবে করব? এই পোর্ট ফরওয়ার্ডিং মাইক্রোটি থেকে করতে হবে। তাহলে চলে যাবো মাইক্রোটিকে, যাওয়ার পরে আইপি ফায়ারওয়াল নেট, এখানে যাওয়ার পরে আমার পাবলিক আইপি কোনটা, এটা আবার ডিসকানেক্ট হয়ে গেল। দেখেন পোর্ট ফরওয়ার্ডিং এর আগে খেয়াল রাখতে হবে আমার রাউটারের রিয়েল আইপি কোনটা। ধরে নিচ্ছি এটা আমার রিয়েল আইপি, এটা আমার ওয়ান পোর্টের আইপি, এটা আমার রিয়েল আইপি। রিয়েল আইপি কিন্তু মাস্ট বি লাগবে, হ্যাঁ, পাবলিক আইপি। তাহলে এইটাই আমার হচ্ছে সেই পাবলিক আইপি, ব্যাস। তাহলে আইপি ফায়ারওয়াল নেট, দেন হচ্ছে প্লাস, চেইন হবে ডেস্টিনেশন নেট, ডেস্টিনেশন অ্যাড্রেস হবে আমার রাউটারের পাবলিক আইপি মানে ওয়ান ইন্টারফেসের আইপি, প্রোটোকল টিসিপি, ডেস্টিনেশন পোর্ট আমি ইচ্ছা মতো পোর্ট দিব, আমার ইচ্ছা মতো পোর্ট দিব, ধরেন আমি দিলাম 999। তবে মনে রাখতে হবে সেম পোর্ট যেন অন্য কোনো কাজে অলরেডি ইউজ না হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে অ্যাকশনে যাব, ডেস্টিনেশন নেট, আমি তো ওয়েলটির আইপি দিব, তাহলে 172.168.20.2, ওয়েলটির কোন পোর্টে? ওয়ে কমেন্ট দিলাম, এটা আমার হচ্ছে ওএলটি, শেষ। এবার আপনি 192.168.13.2 কোলন দিয়ে 999 দেন, দেখেন ওএলটি পাচ্ছেন কিনা। 192.168.13.2 কোলন দিয়ে 999।